কোনো ইয়ে থাকে, আহ, যদি কোনো পরামর্শ থাকে বা বা কোনো কিছু জানতে চান, আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, কল করতে পারেন বা গ্রুপে জানাতে পারেন। তাইলে আমরা সব মানে আলোচনা করব আর কি। ডক্টর কুদ্দুস, আপনি বোধহয় রাস্তায়, না? আচ্ছা, আমরা 9:30 বলেছি তো। আর 5 মিনিট ওয়েট করি, 9:35 আমরা ইনশাল্লাহ শুরু করব। আশা করি বাকিরা আস্তে আস্তে জয়েন করবেন। আপনারা গত সপ্তাহের লেকচার নোটগুলি পেয়েছেন বোধহয় ইমেইলে, কিন্তু ইয়েটা পান নাই এখনো, তাই না? রেকর্ডিংটা এখনো পান নাই, না? কেউ না বলবেন? স্যার, হয় নাই। হ্যাঁ, রেকর্ডিংটা ওদের একটু টেকনিক্যাল ইয়ে হচ্ছে আপলোড করাতে। তো এটা আশা করি নেক্সট 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু লেকচারগুলি তো পেয়েছেন না মেইলে? স্যার। হ্যাঁ, গত ক্লাসেরটা তো পেয়েছেন। হ্যাঁ, দ্যাটস গুড। আজকে আমরা আজকে আমরা আলোচনা করব হচ্ছে হেলথ প্রমোশন অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ার ইন ফ্যামিলি মেডিসিন। সো এটা অফকোর্স একটা জিনিস হচ্ছে যে আমরা শিখবো আমাদের প্র্যাকটিস ইমপ্রুভ করার জন্য। প্লাস গত সপ্তাহে আমি যেটা বলেছিলাম যে আপনারা বা যাতে আপনাদের প্র্যাকটিস ইমপ্রুভ হয়, ইনকাম পটেনশিয়াল বাড়ে, সেটাও আমাদের একটা মেইন এজেন্ডা আর কি। সো শিক্ষাটা যাতে একটা হচ্ছে নিজের উপকার হয়, তারপরে আপনার রোগীদের উপকার হয়, অ্যাট দি এন্ড অফ দি ডে যাতে আমাদের ইনকাম পটেনশিয়াল বাড়ে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আজকের আলোচনাটা মোটামুটি সেই দিকে আমরা নিয়ে যাব আর কি। আর আমি যেটা সবসময় বলি, আপনারা যে কোনো সময় আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করলে অনেক সময় হয় কি, ক্লাসের শেষে প্রশ্ন করার কথা মনে থাকে না, বা কোনো একটা চিন্তা হলে এটার ইয়ে থাকে না। সে অথবা আপনারা লিখে রাখতে পারেন যে ক্লাসের শেষে আমরা যদি 5 মিনিট আলোচনা করি। কিন্তু যে কোনো সময়ে আপনারা কথা বলতে পারেন। এক্স্যাক্টলি এই টপিকস ছাড়াও রিলেটেড কোনো টপিকস নিয়ে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান, সেটাও আপনার নির্বিঘ্নে আলোচনা করতে পারেন আর কি। আরো 2-3 মিনিট ওয়েট করে, এর মধ্যে কি কারো কোনো আপনাদের কোনো অবজারভেশন, কোনো কিছু আপনারা বলবেন ক্লাস ফর্মালি শুরু করার আগে? কেউ কিছু বলতে চান? স্যার, অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু বলুন। অ্যাসাইনমেন্টের, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের ইয়েটা তো আপনারা নোটিশ পেয়েছেন যে 17 তারিখে আমরা একটা এক্সট্রা ক্লাস নিব। 17 তারিখে আশুরার বন্ধ আছে তো। তো ওই দিন সব, হ্যাঁ, ওই দিন সকালবেলায় ওটা আপনাদের বুঝিয়ে দিব। তার আগের শনিবারগুলো নিয়ে আপনারা ওয়ারি করেন না। এটা আমাদের ট্রান্সক্রিপ্টের জন্য আমাদের ইয়ে ফুলফিল করতে হয় যে আপনাদের শনিবারে আপনাদের প্র্যাকটিস বেসড লার্নিং মানে হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন বা অ্যাসাইনমেন্টের প্রিপারেশন নেবেন। তো যেহেতু আমরা এখনো আপনাদেরকে ওই জিনিসটা আপডেট ওইভাবে আপনাদেরকে ইয়ে করে নেই, সো এই এই দুটো শনিবার নিয়ে আপনারা তো ওয়ারি করেন না। বুধবারে যখন এটা 17 তারিখ মনে হয় বুধবার পড়বে, আগামী বুধবারে, তখন আমরা এটা এক্সপ্লেইন করে দেবো আর কি। এটা এটা খুব কঠিন কিছু না। আপনাদের জাস্ট সিস্টেমটা ফলো করতে হবে। আর আপনারা যদি একবার ওই যে আমরা যে ওয়েলকাম প্যাক পাঠিয়েছি, ওয়েলকাম প্যাকে যদি আপনারা এটা দেখেন, তাইলে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন। আপনারা ওই ক্লাসের আগে ওয়েলকাম প্যাক থেকে গাইডলাইনগুলো একটু পড়ে রাখেন, তাইলে আপনাদের কোশ্চেন করতে সুবিধা হবে আর কি। যে কোনো কিছু, যে কোন জিনিসটা বুঝতে পারছেন না বা কোনোটাতে কোনো ইয়েতে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে কিনা, সেটা আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন আর কি। আর আর 1 মিনিট ওয়েট করে আমরা তাহলে শুরু করে দেবো ইনশাল্লাহ। আমাদের অনেকেই জয়েন করেন নাই মনে হচ্ছে। কারা কারা জয়েন করেছেন? ডক্টর কুদ্দুস আছেন, ডক্টর আনোয়ার ফারুক, ডক্টর নাহিদ, ডক্টর শাকুলর, ডক্টর সাইফুল এবং ডক্টর ইসমাত। ওকে। যদি কোনো সময় আমার ভয়েস শোনা না যায় বা স্ক্রিন মুভ না করে, আমাকে বলবেন। আর নেটে ডিস্টার্ব হলে একটু ওয়েট করবেন, 1 মিনিট 2 মিনিট পরে আমি এটাকে সর্ট আউট করে নেব ইনশাল্লাহ।
আজকে কি ঢাকায় গরম পড়ছে খুব নাকি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে স্যার। বৃষ্টি হচ্ছে না, তাইলে নেটও এই ঝামেলা করতে পারে। বাট এনিওয়ে, অনেক আমরা দূর। চলেন আমরা শুরু করে দিই। হ্যাঁ, 1:35 বেজে গেছে। সরি, 9:35 বেজে গেছে। লেটস স্টার্ট। আমি শেয়ার বাটন খুলে দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। যদি মুভ না করে তাহলে জানাবেন। আজকে আমরা আলোচনা করব হেলথ প্রমোশন এন্ড প্রিভেন্টিভ কেয়ার ইন ফ্যামিলি প্র্যাকটিস। তো হেলথ প্রমোশন এবং প্রিভেন্টিভ কেয়ার আসলেই হেলথ এডুকেশনের কথাটা চলে আসে, তাই না? যে আপনি হেলথ প্রমোট করবেন কিভাবে বা প্রিভেন্টিভ কেয়ার করবেন কিভাবে, আপনার পেশেন্টকে আপনার এডুকেট করতে হবে। তো এডুকেট করাটা হচ্ছে আপনি একটা টিচার, কিন্তু আপনার টিচারকে আপনাকে কেউ কেউ বলবেন যে হু ইজ দি বেস্ট টিচার ফর এ ডক্টর? কেউ একজন বলেন। The patient himself. ভেরি Yes, গুড, sir. পেশেন্ট ভেরি গুড, এক্সেলেন্ট। জি, জি, পেশেন্ট হচ্ছে আমাদের ডেভিডসন না লাভবেলি না বা 10 টিচার্স না, পেশেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে বড় টিচার। এবং এটা হচ্ছে, এই কথাটা আমরা কেন বললাম, যে যখনই আমরা একটা টিচিং এর ব্যাপারে যাই, আমরা কো লার্নার হিসেবে কাজ করার, ইভেন অ্যাজ এ ডক্টর, আমরা দেখবেন যে আমরা আপনাদের সাথে যখন ইন্টারেক্ট করি আমরা নিজেদেরকে ফেসিলিটেটর বলি, উই আর নট টিচার্স। হ্যাঁ, কারণ আমরা টিচিং প্রসেসটাকে ফেসিলিটেট করি। ঠিক তেমন ভাবে আপনি যখন পেশেন্টকে শেখাবেন, আপনি ফেসিলিটেট করবেন, কারণ পেশেন্টের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন হেলথ এডুকেশন এন্ড হেলথ প্রমোশন জিনিসটা কিন্তু ইন্টার রিলেটেড। আপনি আপনি যখন একজন পেশেন্টকে এডুকেট করছেন হেলথ সম্পর্কে, আসলে তার ইলনেস সম্পর্কেও এডুকেট করছেন, তাতে করে হেলথটা প্রমোট হচ্ছে। আবার হেলথ যখন প্রমোট হবে, একজন লোক যখন একটা পার্টিকুলার প্র্যাকটিসের মাধ্যমে তার ফিজিক্যাল অবস্থার উন্নতি ঘটাবে, সে নিজেই নিজেকে এডুকেট করবে। সো এটাও একটা সাইকেল। এখন একটা জিনিস দেখেন, একটা কনসালটেশনের মধ্যে আমাদের 4টা টাস্ক থাকে। এই 4টা টাস্কের মধ্যে 2টা টাস্কে আজকের আলোচনার সাথে রিলেটেড। একটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ প্রেজেন্টিং প্রবলেম। আপনাদের গত সপ্তাহের পেশেন্টের কথা নিশ্চয়ই মনে আছে, যে চেস্ট পেন এবং কফ নিয়ে এসেছিল। তার ম্যানেজমেন্ট অফ প্রেজেন্টিং প্রবলেমটা হচ্ছে, তার আসলে মেইন সমস্যাটা হচ্ছিল চেস্ট পেন, তাই না? তারপরে আমাদের কাজ হচ্ছে মডিফিকেশন অফ হেল্প সিকিং বিহেভিয়ার। এখন এই পেশেন্টের সেই সময়ে হয়তো আপনি ইমার্জেন্সি ভিত্তিতে এই কাজটা করবেন না, কিন্তু যখন সে রুটিন চেক আপে আসবে, তখন মডিফিকেশন অফ হেল্প সিকিং বিহেভিয়ার, যে তার 6 মাস ধরে কফ বা 3 মাস ধরে কফ বা শ্বাসকষ্ট হচ্ছে 1 মাস ধরে, তাইলে উনি কেন এতদিন ওয়েট করলেন? এটা ওনাকে একিউজ না করে ওনাকে বুঝিয়ে বলাটা, যে আপনার মানে রোগ যখন সামান্য থাকে তখন আপনি চলে আসবেন আমাদের কাছে। এই যে বিষয়টা আলোচনা করা, এটা হচ্ছে মডিফিকেশন অফ হেলথ সিকিং বিহেভিয়ার। আর 3 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট অফ কন্টিনিউইং প্রবলেম। এই ভদ্রলোক চেস্ট পেন নিয়ে আসছে, অ্যাকিউট এমআইআর পেশেন্ট সম্ভবত, কিন্তু তার তো ক্রনিক কফ আছে। যখন সে তার কার্ডিয়াক সিচুয়েশন স্টেবল হলো, যখন সে আপনার কাছে ফলো আপে আসলো, তখন আপনি তার ক্রনিক কফ নিয়ে আলোচনা করবেন, হয়তো বা এটা সিওপিডি, সিওপিডির ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবেন, তাকে ম্যানেজমেন্ট দেবেন। এটাও আমার কনসালটেশনের টাস্ক। লাস্ট টাস্কটা কি? অপরচুনিস্টিক হেলথ প্রমোশন। এই যে তার সিগারেট খাওয়ার হিস্ট্রি, সে হাই স্ট্রেসের জব করে, এক্সারসাইজ করে না, তার ফ্যামিলি হিস্ট্রি আছে, এবং এই জিনিসগুলি তার ভাই বোনদেরও যে হার্টের চেক করা উচিত, এই জিনিসগুলিও আপনি আলোচনা করবেন। এই 4টা টাস্কের মধ্যে দেখেন টাস্ক বি এবং টাস্ক ডি, এই দুটোই আমাদের আজকের আলোচনার পার্ট। সো আমরা যেটা আলোচনা করব এটা কিন্তু একটা নর্মাল কনসালটেশনেরই পার্ট। এখন হেলথ প্রমোশনটা আমরা কিভাবে করি? প্রমোট করি, আমরা মোটিভেট করি, এনকারেজ করি। হ্যাঁ, কাকে করি? আমরা ইন্ডিভিজুয়ালকে করি, আমরা কমিউনিটিকে করি। আর
এই হেলথ প্রমোশনটা একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা মানুষকে, আমাদের রোগীদেরকে অপটিমাল হেলথ অ্যাচিভ করার জন্য এনকারেজ করি, এবং তারা কিভাবে সেটা করবে সেটা আমরা সেই রাস্তাটা আমরা দেখিয়ে দিই। এবং একজন অসুস্থ লোকের জন্য হেলথ প্রমোশন হচ্ছে হেলথকে প্রমোট করা। তা এখন প্রশ্ন হতে পারে যে আমি তো হেলদি, আমার জন্য হেলথ প্রমোশন কে? আমরা যারা হেলদি বা হেলদি মনে করি তাদের জন্য হেলথ প্রমোশন হচ্ছে রিএনফোর্স করা, যে আমার যে ভালো অভ্যাসগুলো, আমি যে সিগারেট খাই না, আমি যে সকালবেলা হাঁটতে বেরোই, আমি যে রেগুলার ব্লাড প্রেশারটা চেক করি, এইটাকে রিএনফোর্স করা, যে হ্যাঁ আপনি ভালো কাজ করছেন, আপনি এটাকে কন্টিনিউ করেন, তাতে করে আপনার হেলথটা মেনটেন হবে। এটাও হেলথ প্রমোশনের পার্ট। হেলথ প্রমোশন এবং হেলথ এডুকেশন দু ধরনের আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে অপরচুনিস্টিক। অ্যাক্টিভটা কি? যেমন ধরেন লেগ প্রেস। আপনাদের কেউ ঢাকার বাইরে প্র্যাকটিস করেন? স্যার আমি করেছি। আপনি কোথায় করেন? আমি স্যার জামালপুরে এফপিএপি তে করেছি। আচ্ছা, জামালপুরে, ভেরি গুড। তো ধরেন আমি একটা টেস্ট কেস হিসেবে আমি এই কথাটা কেন বললাম, এই ক্লাসটার পরে আমাদের গত ব্যাচের একজন স্টুডেন্ট, যিনি এই ইনাগুরাল সেশনে আপনাদের এখানে ছিলেন, তো উনি এই ইয়েগুলি ফলো করেছেন, প্রিন্সিপালগুলি, এবং ফলো করার পরে উনি আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে ওনার প্র্যাকটিস অনেক ইমপ্রুভ করেছে। তো উনিও ঢাকার বাইরে প্র্যাকটিস করেন। আমি কথাটা কেন বললাম, আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন আপনি জামালপুরে আছেন, জামালপুরের কিন্তু কিছু লোকাল মিডিয়া আছে, তাই না? মানে জামালপুরে হোক, নরসিংদীতে হোক, বরগুনায় হোক, বরিশালে হোক, যেখানে হোক, হয়তো জামালপুর সংবাদ বা সাপ্তাহিক জামালপুর, এই ধরনের বিভিন্ন নিউজ মিডিয়া আছে। তো লেফট প্রেসে আপনি যদি ওই সম্পাদকের সাথে কথা বলেন এবং বলেন যে ভাই আমি 2 সপ্তাহ পর পর একটা, বা সপ্তাহে একটা, বা মাসে একটা হেলথ রিলেটেড আর্টিকেল আপনাদেরকে পাঠাবো ছাপানোর জন্য, ইন মোস্ট কেসেস পত্রিকার সাংবাদিকরা খুবই খুশি হবে। হয়তো তারা আপনাকে পে করতে পারবে না মফস্বলের ইয়ে হিসেবে, পত্রিকা হিসেবে, কিন্তু আপনি মনে করেন 1 সপ্তাহে গাউট নিয়ে লিখলেন, গাউটের কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, কি ম্যানেজমেন্ট, কি রিস্ক ফ্যাক্টর। আরেক সপ্তাহে বা আরেক মাসে আপনি লিখলেন যে হেলদি মাদার কেয়ার নিয়ে। আরেক মাসে লিখলেন আপনার শিশুদের নিউট্রিশন নিয়ে। তাতে করে কি হবে, আপনার আপনার কিন্তু হেলথ প্রমোট হলো আপনার এলাকায় কিন্তু লোকেরা জানলো যে ডক্টর ইসমত আহ, আমাদের স্বাস্থ্য নিয়ে কনসার্ন, ইনি পত্রিকায় মাসে একটা বা সপ্তাহে একটা করে আর্টিকেল লিখেন। আপনার একটা পাঠক শ্রেণী তৈরি হবে, সাথে সাথে আপনার একটা ভক্ত শ্রেণীও তৈরি হবে। তারা জানে যে আপনি শুধু ফি দিয়ে রুগী দেখার জন্য অপেক্ষা করেন না, আপনি কমিউনিটির হেলথ নিয়ে কনসার্ন। তাতে করে হয় কি, আ- আপনার কিন্তু এটাও এক ধরনের পেসিভ বিজ্ঞাপন হয়, তাই না? যদিও ধরেন এইভাবে আপনি ওটার নিচে আপনার অ্যাপয়েন্টমেন্টের সিরিয়াল নেওয়ার টাইম বা এটা লিগাল না লেখা, কিন্তু আপনি হেলথকে প্রমোট করার জন্য, তাহলে লেভ প্রেসে যদি আপনি এই কাজটা করেন, হ্যাঁ, আমি শিওর যে আপনারা প্রত্যেকেই কোনো না কোনো একটা পত্রিকায় বা একটা ইভেন ইয়েতে, ওই যে ওয়েব বেসড ম্যাগাজিন আছে না, ওগুলোতে আপনারা অ্যাক্সেস করতে পারেন। আপনারা লিখেন, তাতে করে আপনার পেশেন্টের পারপাসও সার্ভ হলো, আপনার প্র্যাকটিসও ইমপ্রুভ করলো। এটা হচ্ছে লে প্রেসের ব্যাপার। এডুকেশন সেশন ইন প্র্যাকটিস আপনারা কি করতে পারেন? যেমন ধরেন আপনার ওয়েটিং রুমে 15 জন রুগী ওয়েট করছে, 10 জন রুগী ওয়েট করছে। আপনার যদি একটা টি ব্রেক থাকে অথবা আপনার লাঞ্চ ব্রেকে আপনি আসেন, ওরা যারা ওয়েট করছে তাদেরকে বলেন যে আমি 5 মিনিট আপনাদের সাথে একটু আর্থ্রাইটিস নিয়ে কথা বলি, অথবা 5 মিনিট আপনাদেরকে ডায়াবেটিস নিয়ে কথা বলি। আপনি হয়তো মনে করছেন যে এটা আপনার টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু আসলে এটা আপনার জন্য, পেশেন্টের জন্য তো অবশ্যই বেনিফিশিয়াল, আপনার জন্য বেনিফিশিয়াল বহুভাবে। আপনি যখন 10 জন পেশেন্টকে একবারে 5 মিনিট বা 10 মিনিটের টক দেবেন ডায়াবেটিসের উপরে, তাহলে কি হয়, আপনার কিন্তু 10 জনকে আলাদা আলাদা ভাবে বলার, যে প্রিভেন্টিভ কেয়ার, কমপ্লিকেশন, এগুলি আলাদা আলাদা ভাবে বলার কোনো দরকার হয় না। সেকেন্ডলি, পেশেন্টদের যে অপেক্ষা করার বোরিং টাইমটা ওরা কেটে যায়, ওই সময় তারা মনোযোগ দিয়ে কিছু শুনতে পারে। এবং তাতে করে কিন্তু রোগীদের কাছে আপনার ইমপ্রেশনটা অনেক বেশি হয়ে যায়, যে আপনি তাদের প্রিভেন্টিভ কেয়ার এবং তাদের ওভারঅল হেলথ নিয়ে কনসার্ন এবং সেটাকে প্রমোট করতে চান। আপনি শুধু ফির জন্যই অপেক্ষা করেন না। এবং আপনি যদি ব্যস্ত থাকেন এবং আপনারটা যদি বিজি প্র্যাকটিস হয়, আপনার প্র্যাকটিসে যদি কোনো প্র্যাকটিস নার্স থাকে যে আপনাকে অ্যাসিস্ট করে,
তাকে দিয়েও আপনি একটা সেশন রান করতে পারেন। যখন রুগীরা অপেক্ষা করছে, যখন নার্সের হাতে কোনো কাজ নেই, তাকে দিয়ে আপনি এই সেশনটা রান করতে পারেন। প্রতিদিন 10-15 মিনিট সময় বের করা কিন্তু খুব কঠিন কাজ না। তারপর আসছি আমরা অ্যাক্টিভলি পিরিয়ডিক হেলথ চেক। আমার পেশেন্ট সবাইকে আমি বলে দিলাম যে আপনারা বছরে একবার এসে ভাই ব্লাড প্রেশারটা চেক করাবেন, আপনার সুগার কোলেস্টেরলটা চেক করাবেন, প্রয়োজনে ইসিজি করাবেন, ইউরিনে একটা ভেরি সিম্পল ডিপ স্টিক টেস্ট করাবেন, প্রোটিন আছে কিনা, কোনো সুগার আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তাহলে একটা স্ক্রিনিং টেস্ট হয়ে গেল। সিস্টেমেটিক রিকল, আপনার যদি পেশেন্টের একটা লিস্ট থাকে, আপনার মনে করেন আপনি 5,000 লোকের ডাক্তার, অথবা 1,000 লোকের ডাক্তার, অথবা 500 লোকের ডাক্তার, আপনার যদি একটা লিস্ট থাকে, এটা যখন প্র্যাকটিস ম্যানেজমেন্টের ক্লাসটা আপনাদের নেওয়া হবে, তখন ওই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা রেকর্ড কিপিং সিস্টেম আলোচনা করবে, তখন বুঝতে পারবেন যে আপনাদের কাছে আপনারা চাইলে আপনাদের সব রোগীর একটা ডাটাবেস করতে পারেন। আপনার সেক্রেটারিকে বলবেন যে বছরে একবার সবাইকে SMS করে দেন যারা অ্যাডাল্ট পপুলেশন আছে, অথবা ইমেল পাঠিয়ে দেন, অথবা টেক্সট করে দেন যে আপনার 1 বছর হয়ে গেছে, আপনার এই জিনিস চেক করা ডিউ হয়ে গেছে, আপনি কাইন্ডলি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেন। তাইলে হবে কি, সিস্টেমেটিক রিকল হলো। সবার সবকিছু মনে থাকে না। অনেকে করে কি, ওই যে ডেট অফ বার্থ, যেমন আপনার ডেট অফ বার্থ 5 জুন, তাইলে আপনি অ্যারাউন্ড ওই সময়, যেহেতু আপনার ডেট অফ বার্থ আপনার মনে থাকে, অ্যারাউন্ড সেই সময়ে আপনি তাইলে আপনার ডাক্তারের কাছে যান, সুগার, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এগুলো চেক করার জন্য, ইউরিন চেক করার জন্য। তাইলে আপনি অপটিমাল প্রিভেন্টিভ কেয়ার মেনটেন করলেন, প্লাস যে এই ধরনের ক্রনিক ডিজিজগুলোর আর্লি ডায়াগনোসিস মেক করলেন। প্র্যাকটিস নিউজ লেটার, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস। যেমন ধরেন আপনার প্র্যাকটিসের নাম মনে করেন জামালপুর ফ্যামিলি প্র্যাকটিস, ফাইন, অথবা জামালপুর মেডিকেল ক্লিনিক। আপনি এই ক্লিনিকের বা এই প্র্যাকটিসের বা এই চেম্বারের জন্য একটা 4 পেজের একটা নিউজ লেটার প্রতি মাসে ছাপেন। আপনার ধরেন 2000 রোগী আছে, আপনি 2000 কপি ছাপেন, ছেপে ওয়েটিং রুমে রেখে দেন। ওইটা নিউজ লেটারটাতে কি থাকবে? নিউজ লেটারটাতে থাকবে আপনার প্র্যাকটিস ইনফরমেশন, আপনার কয়টা থেকে কয়টা আপনাকে দেখানো যায়, আপনি কি কি রোগ নিয়ে ডিল করেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কি, সিরিয়াল নেওয়ার নাম্বার কোথায় পাবে, তারপরে এই আপনার ইয়েতে কি কি জিনিস অ্যাভেলেবল, আপনি কি সার্কামসিশন করেন, আপনি কি ছোটখাটো ফোড়া, তারপরে লামস এন্ড বামস করেন কিনা, সেই সাথে আপনি 1 পেজে একটা আর্টিকেল লিখে দেন। এবং আপনারা যদি একটু ইনোভেটিভ হন, তাইলে কিন্তু ওই নিউজ লেটার গুলিতে আপনারা ফার্মাসিউটিক্যালস বলেন বা অন্য কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টও পেতে পারেন। কারণ সবাই ইন্টারেস্টেড হবে আপনার 2000 লোকের কাছে তাদের তথ্যটা পৌঁছে যাচ্ছে। আর যদি আপনি অ্যাডভার্টাইজ নাও নেন, আপনি নিজের খরচেও যদি করেন, ইট ইজ ওয়ার্থ ডুইং। কারণ 2004 পেজের জিনিস ছাপতে কিন্তু খুব বেশি টাকা লাগে না। এখন তো সবকিছু কম্পিউটারেই করা যায়। তো করে আপনি একটা প্রিন্টিং ইয়েতে দিয়ে দেন। প্রতি মাসে যদি আপনার এই ইয়েটা হয়, আপনার প্র্যাকটিসটা এলাকায় পরিচিত হবে, আপনি যে তাদের স্বাস্থ্য নিয়ে কনসার্ন সেটা জানবে, প্লাস আপনার রোগীরা প্রতি মাসে একটা ডিজিজ সম্পর্কে জানতে পারবে। তাইলে কিন্তু আপনার রুমে যখন কনসালটেশন আসবে, তখন ইনফরমেশন ডিসিমিনেশন অনেক বেশি ইজি হয়ে যাবে। এইগুলি হচ্ছে অ্যাক্টিভ হেলথ প্রমোশন। অপরচুনিস্টিক হেলথ প্রমোশনটা কি? যখন কনসালটেশনের সময় আপনি তার রোগটা ছাড়াও প্রিভেন্টিভ কেয়ার নিয়ে আলোচনা করবেন। আরেকটা হচ্ছে আপনি ওয়েটিং রুমে যদি কিছু পোস্টার রেখে দেন, মনে করেন ডায়াবেটিসের উপরে, হাইপার টেনশনের উপরে কিছু লিফলেট রেখে দেন, স্মোকিং সিজেশনের উপরে বা ধূমপানের ক্ষতিকর এফেক্টের উপরে কিছু পোস্টার করেন, ওয়েটিং এরিয়াতে দিয়ে দিলেন। যদি পসিবল হয় আপনাদের কারো ওয়েটিং রুমে যদি টিভি ভিডিওর সিস্টেম থাকে, আপনারা যে কোনো ভিডিও রান করে দিতে পারেন, অথবা ইন্টারনেট থাকলে ইউটিউব থেকে ডাউনলোড করে আপনারা বিভিন্ন হেলথ টক, আপনারা রাদার দেন ওখানে বসে বাংলা সিরিয়াল টিভিতে, পশ্চিম বাংলার বাংলা সিরিয়াল বা আমাদের ঝগড়াঝাটির সিরিয়াল দেখাচ্ছে, তারা হেলথ রিলেটেড টক শুনলে তাদের ওই সময়টা ওয়ার্থ হবে। এখন হেলথ এডুকেশনটা আমরা কেন করি? হেলথ এডুকেশনটা আমরা করি তার নলেজ, অ্যাটিটিউড এবং প্র্যাকটিস চেঞ্জ করার জন্য। যে শুধুমাত্র নলেজ যদি চেঞ্জ করি, তার অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয়, বা নলেজ এবং অ্যাটিটিউড চেঞ্জ করে যদি তার প্র্যাকটিস চেঞ্জ না হয়, তাহলে কিন্তু আমাদের এই এডুকেশনটা কোনো কাজে লাগলো না। তার মানে হচ্ছে আমাদের অ্যাটেম্প্ট নিতে হবে পেশেন্টকে
এঙ্গেজ করে তার সাথে সমঝোতার ভিত্তিতে, কারণ সে যদি আমার সাথে এগ্রি না করে সে কিন্তু তার কোনো বিহেভিয়ার চেঞ্জ করবে না। তো আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে তার বিহেভিয়ারটা চেঞ্জ করা। এই বিহেভিয়ার চেঞ্জ করলেই আমরা কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং পৃথিবীতে প্রচুর, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের রিসার্চ হয়েছে, যখন জিপি তার ফ্যামিলি ফিজিশিয়ান বা জেনারেল প্র্যাকটিশনার তাকে লাইফস্টাইল চেঞ্জ করার ব্যাপারে কাউন্সেলিং করে, লাইফস্টাইল চেঞ্জ নিয়ে তাকে অ্যাডভাইস দেয়, পেশেন্ট তখন সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় তাদের ওন রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। এখন আমরা যে পেশেন্ট এডুকেশন দিব, পৃথিবীতে তো হাজার হাজার রোগ আছে, হাজার হাজার কন্ডিশন আছে, তাইলে আমরা প্রায়োরিটাইজ করব কিভাবে, আমরা অ্যাপ্রোচটা নিব কিভাবে? আমাদের প্রথমে ডিটারমিন করতে হবে যে প্রবলেমটা কত বড়। এখন আপনার সামনে 5 মিনিট সময় আছে, আপনি একটা পেশেন্টকে এডুকেটকে ডায়াবেটিস সম্পর্কে করবেন নাকি মোটর নিউরন ডিজিজ সম্পর্কে করবেন? কেউ বলবেন? হ্যাঁ, ডক্টর দেবযানী, থ্যাংক ইউ। ডায়াবেটিস সম্পর্কে কেন? কেন মোটর নিউরন ডিজিজ না? কারণ ডায়াবেটিস তো আমাদের মানে এটা জিনিসটা কমন স্যার। ভেরি গুড। সবাই জানে, বুঝছে, কিন্তু বোঝে। আর মডার্ন নিউরন ডিজিজ হলে তো রোগীরা বুঝবে না, পেশেন্ট বুঝবে না। রাইট, পেশেন্ট বুঝবে না যে মডার্ন নিউরন ডিজিজটা কি, অন্য কিছু রাইট, মনেও করতে পারে। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। ডায়াবেটিস আমাদের দেশে একটা মহামারী, তাই না? ঘরে ঘরে ডায়াবেটিস, এই রোগটা সবার অন্তত নামটা জানে, পরিচিত। মোটর নিউরন ডিজিজও লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন, কিন্তু আমাদের দেশে এটা এত কমন না, এবং এটা সম্বন্ধে এডুকেট করে পেশেন্টকে আমরা খুব একটা কিছু প্রিভেন্ট করতে পারবো না। সো এটা আমাদের কাছে বড় প্রবলেম না। তারপরে আমাদের জানতে হবে যে হোয়াট আর দি কনসিকোয়েন্স অফ নট ডুইং এনিথিং। এই যে ডায়াবেটিস সম্পর্কে জানলাম, আমি যদি হেলদি লাইফস্টাইল মেনটেন না করি এবং এটাকে প্রিভেন্ট করার চেষ্টা না করি বা ডিলে করার চেষ্টা না করি, তাহলে আমার কি কি সমস্যা হতে পারে সেটা আমার বুঝিয়ে দিতে হবে, তার বেনিফিট কি, আর সবচেয়ে বড় কথা তার ব্যারিয়ার কি, এটাও অ্যাড্রেস করতে হবে। যেমন ধরেন আপনি বললেন যে আপনি সকালে উঠে 1 ঘন্টা দৌড়াবেন, এখন তার সিচুয়েশন, তার কি আর্থ্রাইটিস আছে কিনা, তার কি অন্য কোনো সমস্যা আছে কিনা, বা তার সকালে না ওঠার কোনো ব্যাপার আছে কিনা, কোনো কারণে তিনি সকালে ওঠেন না, উনি মনে করেন নাইট ডিউটি করেন, তো আপনি তাকে বললেন যে ফজরের নামাজ পড়ে আপনি 1 ঘন্টা দৌড়াবেন। ভদ্রলোক ফজরের নামাজ পড়ে কি পড়েন না সেটাও আমরা জানি না, বা ওই সময়টাতে উনি ঘুমান কিনা সেটাও আমরা জানি না। তার মানে তার ব্যারিয়ারটাকে অ্যাড্রেস করতে হবে। তখন যদি তিনি ঘুমান, তখন বলতে হবে যে ভাই আপনি বিকালে একটু হাঁটেন বা বিকালে একটু দৌড়ান, মানে তার লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্ট করে আমাদের চেঞ্জটাকে অ্যাডভাইস করতে হবে। এবং যখনই আপনার তাকে অ্যাডভাইস করবেন, কাইন্ডলি মেডিকেল জার্গন ইউজ করবেন না, মেডিকেল টার্মিনোলজি ইউজ করবেন না, যে ভাষাটা সে বোঝে সেই ভাষাটা ইউজ করবেন। এখন পেশেন্টকে কি কি ফ্যাক্টর ইফেক্ট করে হেলথ এডুকেশনের ব্যাপারে? আপনি যখন একটা পেশেন্টকে এডুকেট করবেন, প্রথমে জানতে হবে তার পেশেন্টের হেলথ লিটারেসি সম্পর্কে। লিটারেসি এবং হেলথ লিটারেসি কিন্তু দুটো ভিন্ন জিনিস। আমি একটা ছোট্ট বাস্তব উদাহরণ দেই। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের একজন বাংলাদেশের যে কোনো এক জায়গার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইজ এ ভেরি হাই 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 প্রোফাইল প্রফেশনাল পার্সন। তো ওনার এনজিওগ্রাম করানোর একটা ব্যাপার আসছে, উনি একটু কনসার্ন, উনি আমার কাছে জানতে চাচ্ছেন যে এনজিওগ্রামটা করা কি ঠিক হবে কি হবে না। তো এনজিওগ্রামের স্পেলিংটা উনি লিখেছেন NGO, তারপরে ওই যে গ্রাম, কিলোগ্রামের গ্রাম লিখেছেন, কিন্তু এনজিওটা লিখেছেন NGO, লাইক ব্র্যাক বা গ্রামীণ ব্যাংক, ওই ধরনের এনজিও লিখেছেন। তার মানে হচ্ছে কি, এই এনজিওগ্রামটা যে কি জিনিস, বা এটা, উনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও, উইথ অল ডিউ রেসপেক্ট, তার লিটারেসি অনেক হাই, কিন্তু তার হেলথ লিটারেসি হাই না। সুতরাং আমরা একজন ইউনিভার্সিটি টিচার বা একজন লয়ার বা একজন যে কোনো অন্য প্রফেশনাল হাই প্রোফাইলের পার্সনকে দেখে বা আসলে আমরা কিন্তু ধরে নিতে পারবো না যে উনি লিটারেট, কিন্তু উনি হেলথ লিটারেট কিনা। সুতরাং আমাদের প্রশ্ন করে জেনে নিতে হবে, বুঝতে হবে যে তাকে কোন টার্মিনোলজিতে কিভাবে এক্সপ্লেন করতে হবে। 2 নম্বর হচ্ছে ট্রাস্ট ইন দেয়ার জিপি। এই ভদ্রলোককে তার জিপি কে ট্রাস্ট করে কিনা। আপনি বলেই যাচ্ছেন সে আদৌ আপনার উপর কোনো আস্থা নেই, তাহলে ইট ইজ ওয়েস্টেজ অফ ইউর টাইম, ওয়েস্টেজ অফ হিজ টাইম। টেলিফোনে অ্যাডভাইস দেওয়ার চেয়ে ফেস টু ফেস অ্যাডভাইস ইজ অলওয়েজ ক্যারিজ মোর ভ্যালু। আপনি আই টু আই কথা বলতে পারবেন, আপনি বডি ল্যাঙ্গুয়েজ তারটাও বুঝতে পারবেন, সে আনকমফোর্টেবল কিনা আপনারটাও সে বুঝতে পারবে।
এবং ডিসিশন মেকিং এ পেশেন্টকে ইনভলভ করছেন কিনা। আপনি যদি বলে দেন যে ভাই আপনি যদি সিগারেট খাওয়া বন্ধ না করেন তাইলে কিন্তু আমার কাছে আসবেন না, হ্যাঁ, অথবা ওই যে বললাম যে আপনি সকালে উঠে 2 ঘন্টা দৌড়াবেন, আপনি জানেন না পেশেন্টের পটভূমি কি, তার সার্কামস্টেন্স কি। এখন পেশেন্টের সিগারেট খাওয়া বন্ধ করা অবশ্যই উচিত এবং আমরা চাইবো, কিন্তু আপনি যদি হার্শলি তাকে বলেন, তাকে ডিসিশন মেকিং এ ইনভলভ না করে যে ভাই আপনি কি মনে করেন আপনার সিগারেট খাওয়া বন্ধ করা উচিত, যদি উচিত মনে করেন তাইলে আপনি কি পারবেন, নাকি আপনার কোনো ওষুধপত্র লাগবে বা কাউন্সিলিং লাগবে, কি লাগবে, তার মানে হচ্ছে তাকে আপনার ডিসিশন মেকিং ইনভলভ করে নিতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র অ্যাডভাইস দিলে সে কিন্তু এটা কমপ্লাই করবে না। আপনাকে কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিস করতে হবে যে সিগারেট খাওয়া বন্ধ করলে তার কি লাভ হবে, অথবা বন্ধ না করলে তার কি জিনিস সেভ হবে। কস্ট অ্যানালাইসিস করবেন। ডায়াবেটিস প্রিভেনশন করলে তার যে সারা জীবনের ওষুধের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে, তার বিনিময়ে সে যদি ইভেন জিমের মেম্বারও হয়, তার যদি কিছু টাকাও খরচ হয়, সেটা যে আসলে সেভিংস হলো সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। আর পেশেন্টের একদিনে সব অ্যাডভাইস দিয়ে দেবেন না, স্টেপ বাই স্টেপ সে যতটুকু চেঞ্জ হতে চায় বা যতটুকু চেঞ্জ হওয়ার জন্য প্রস্তুত, সেইটুকু করে আবার 2 সপ্তাহ পরে তার সাথে কনসাল্ট করেন, বা 1 মাস পরে বা 3 মাস পরে। একটা কনস্ট্যান্ট ফলো আপের মধ্যে থাকেন, বাট স্টেপটা নিতে হবে আমাদের স্টেপ বাই স্টেপ। তারপরে তার ডিফিকাল্টিস টু অ্যাডহারেন্স এর সলিউশন করতে হবে। কেমন সলিউশন? এই যে বললাম যে একজন সাংবাদিক রাত্র 9টায় কাজে জয়েন করে, তিনি পত্রিকা অফিসে যান, উনি ভোর 5টায় পেপারটা যখন প্রিন্ট আউট হয়ে গেল তখন বাসায় ফিরেন, বাসায় ফিরে তিনি দেন ঘুম। সুতরাং উনি ফজরের নামাজ পড়ুন বা না পড়ুন, ওনার ভোরবেলা দৌড়ানোর কোনো সুযোগ নেই। তাইলে ওনাকে বলতে হবে যে তাহলে আপনি বিকেলে দৌড়ান, অথবা তার বাসার সামনে দৌড়ানোর কোনো জায়গা নাই, তাকে বলতে হবে যে আপনার ফ্ল্যাটের ছাদ যদি থাকে সেখানে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন বা দৌড়ান। তার মানে হচ্ছে তার কি ডিফিকাল্টিটা আগে জানতে হবে, জেনে সেই অনুযায়ী অ্যাড্রেস করতে হবে। সেই প্রথম স্লাইডের কথা, প্রথম কথায় ফিরে যাই যে ফান্ডামেন্টাল হচ্ছে পেশেন্ট এডুকেশনের ফেসিলিটেশন, কো লার্নার। তার কাছ থেকে আপনি জানবেন যে আপনি ডায়াবেটিসে আপনি কি জানেন, ডায়াবেটিসকে কিভাবে প্রিভেন্ট করতে হয়। সে হয়তো কিছু জানে, কিছু হয়তো ভুল তথ্য, কিছু হয়তো সঠিক। এটা জেনে তার ভুলগুলি কারেকশন করে দেবেন, তার সঠিকটাকে রিএনফোর্স করবেন, আর যেটা জানে না সেটা তার সাথে অ্যাড করবেন। সবসময় পেশেন্টের কাছ থেকে আগে জানতে চাইবেন পেশেন্টের ফিলিংস এবং পেশেন্ট কি মনে করে। এবং একটা জিনিস মনে রাখবেন, ইট ইজ এ পার্টনারশিপ। আপনি ডাক্তার, তার স্বাস্থ্য মেনটেন করা আপনার দায়িত্ব, কিন্তু আপনার একমাত্র আপনারই সবকিছু দায়িত্ব আর পেশেন্টের কোনো দায়িত্ব নাই, সেটা মনে করারও কোনো অবকাশ নাই। ইট ইজ এ পার্টনারশিপ। পার্টনারশিপের মাধ্যমে আলোচনা করে তাকে বলবেন যে আপনার স্বাস্থ্য আপনার, এটা যদি ইমপ্রুভ করতে হয় আপনাকে ফার্স্ট স্টেপ দিতে হবে। আমি আপনার সব প্রবলেম সলভ করে দিব না, কারণ আদারওয়াইজ আপনি যদি তাকে রেসপন্সিবিলিটি না দেন তখন কিন্তু সে জিনিসটা কমপ্লাই করবে না। সো রেসপন্সিবিলিটিটা দিতে হবে এবং আলটিমেটলি হেল্প সিকিং বিহেভিয়ারটা মডিফাই করতে হবে। এ প্রসঙ্গে একটা জিনিস বলি, আমাদের মা বোনেদের বাংলাদেশে কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা বেশ মানে প্রিভিলেন্ট হয়ে গেছে ইদানিং। এবং তার সবচেয়ে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে প্রেজেন্টেশনটা অনেক লেটে হয়। লেটে হয় আমাদের মা বোনেরা মানে স্টিগমার কারণে হোক, লজ্জার কারণে হোক, এটা নিয়ে আলোচনা করে না। ইভেন অনেকে তার হাজবেন্ডের সাথেও কথা বলে না। প্রথমে মনে করে একটা ফোড়া, তারপরে ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক এনে খায়, তারপরে যখন ডাক্তারের কাছে ইভেন্চুয়ালি যায় তখন এটা বেসিক্যালি ইনকিউরেবল হয়ে যায়। তো শুধুমাত্র ইয়ে না, ব্রেস্ট ক্যান্সার না, মনে করেন হেমোরয়েড, মানুষ প্রথমে প্রেজেন্ট করে না। ইভেন অ্যাজ সিম্পল এজ যে ক্রনিক কফ, আচ্ছা দেখি না কি হয়, আর 2 সপ্তাহ দেখি, আর 3 সপ্তাহ দেখি, অথবা বাজার থেকে কিনে 3টা জিথ্রোম্যাক্স খেয়ে ফেললো, তারপরে খেয়ে আবার কয়দিন অপেক্ষা করলো। তাকে যে তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসতে হবে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসলে আর্লি ডায়াগনোসিস হবে, আর্লি ডায়াগনোসিস হলে, আর্লি ট্রিটমেন্ট হলে কিউরের সম্ভাবনা বেড়ে যাবে। এই জিনিসগুলো আপনাদেরকে এক্সপ্লেন করে আমাদের সবাইকে বলতে হবে। এখন আমার কি স্কিল দরকার একজন ডাক্তার হিসেবে, হেলথ প্রমোশন এবং হেলথ এডুকেশনের জন্য আমার কি স্কিল দরকার? একটা হচ্ছে যে আমাকে আইডেন্টিফাই করতে হবে পেশেন্টের এডুকেশনাল নিড সম্পর্কে, এবং এটা করতে হলে প্রথমে আমার পেশেন্টের হেলথ লিটারেসি জানতে হবে এবং তার নিডটা কি। এবং প্রত্যেকবার কথা বলার সময় আমাদেরকে পেশেন্টের আন্ডারস্ট্যান্ডিং চেক করতে হবে। আমি যে একটা সেন্টেন্স বললাম
পেশেন্ট সেটাকে হৃদয়ঙ্গম করতে পারলেন কিনা সেটা আবার ক্রস চেক করতে হবে, যে ভাই আমি যে বললাম আপনার কাছে কি মনে হয়, বা আপনি কি এটা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে আমাকে আবার প্রশ্ন করেন। মানে এইভাবে তাকে ডাবল চেক করতে হবে, নাইলে আমি যে কথাগুলো বলে গেলাম তার 80% কিন্তু ফিউটাইল হয়ে যাবে, সে কিছুই বুঝবে না। এবং ইনফরমেশন গ্যাদার করতে হবে তার ডেইলি অ্যাক্টিভিটি সম্বন্ধে, তার আসলে লাইফস্টাইল কি, সে সিগারেট খায় কিনা, সে মদ খায় কিনা, সে ঘুমায় কখন, তার সেক্সুয়াল বিহেভিয়ার কি, তার এক্সারসাইজ কি, তার হেলথ বিলিফ কি, সে কি পানি পড়ায় বিশ্বাস করে, নাকি হোমিওপ্যাথিতে বিশ্বাস করে, নাকি আপনার পাশ্চাত্য মেডিসিনে বিশ্বাস করে, সেটা জানতে হবে। তার এডুকেশনাল লেভেল জানতে হবে। আপনি যে কারোর সাথে অ্যাডভাইস বা কোনো কিছু ডেলিভার করার আগে তার অবস্থানটা আপনি নিশ্চিত হয়ে সেভাবে কথা বলতে হবে। এবং তাকে এনকারেজ করতে হবে প্রশ্ন করার জন্য, যে ভাই আমি যে বললাম এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আপনার কোনো মতামত আছে কিনা। মানে তার ইয়েতে আপনার এটা ছেড়ে দিতে হবে, তার ঘরে আপনার বলটা ছেড়ে দিতে হবে, যাতে উনি আবার আপনাকে পাল্টা প্রশ্ন করতে পারে। এবং টিচেবল মোমেন্ট একটা কথা মনে রাখতে হবে, যে আপনি হেলথ প্রমোশন এবং ইয়ে করবেন কখন, যখন পেশেন্ট এই আপনার কথাগুলি শুনতে আগ্রহী। টিচেবল, যেমন ধরেন একজন আসছে হাত কেটে আসছে, তার আপনার এখন সেলাই করতে হবে, তার প্রচন্ড ব্যথা, আপনি তখন তাকে হেলথ প্রমোশন, হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনাকে টিটানাস ইনজেকশন দিতে হবে, বা কিভাবে ওই ইনজুরিটা প্রিভেন্ট করা যায়, কিন্তু ওভারঅল হেলথ টক দেওয়ার জন্য দ্যাট ইজ নট এ রাইট টাইম, কারণ সে ওই মুডে নাই। অথবা আরেকজন আসছে রিক্সাটা পার্ক করে বা গাড়িটা পার্ক করে আপনার কাছ থেকে ব্লাড প্রেশারের ওষুধের একটা প্রেসক্রিপশন নেওয়ার জন্য, তখন যদি আপনি তার কাছে করোনারি আর্টারি ডিজিজ সম্পর্কে হেলথ প্রমোশন করতে চান, হি ইজ নট ইন দি মুড, কারণ ওনার হয়তো একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে একটু পরে। আগে জেনে নেবেন তার কতটা সময় আছে, তিনি কি কথা বলতে আগ্রহী বা সময় আছে কিনা, তখন আপনি কথাগুলো ইন্ট্রোডিউস করবেন। আদারওয়াইজ তিনি বিরক্ত হবেন এবং আপনার কথাগুলি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেবেন। আরেকটা হচ্ছে হাতের কাছে অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স রাখবেন। এগুলি এখন কিন্তু ইন্টারনেটে সব কিছু ডাউনলোড করতে পাওয়া যায়, ইভেন লিফলেট আকারে পাওয়া যায়। আপনি ওখান থেকে আপনার প্রিন্টারে প্রিন্ট করে নিলেন, মনে করেন 100 কপি হাউ টু কুইট স্মোকিং, অথবা হাইপার টেনশনের উপর, ইভেন বাংলায়ও পাবেন। অথবা কারো অনিদ্রা হচ্ছে, ইনসোমনিয়া হচ্ছে, গুড স্লিপ হাইজিনের উপরেও অনেক আর্টিকেল আছে, ওগুলো আপনার ডাউনলোড করে নেবেন। আপনি কথা বলবেন, যদি শিক্ষিত হয় আর কি আপনার রোগে, তাকে একটা দিয়ে দিবেন যে ভাই এটা আপনিও পড়ে দেখতে পারেন, এবং সময় করলে এটা নিয়ে প্রশ্ন থাকলে আবার আপনি আসবেন। তখন সে গাড়িতে বসে বসে তখন হয়তো এটা পড়লো, বা বাসায় গিয়ে পড়লো, পড়ে আরো কিছু তার প্রশ্ন হলো, সেটা আবার আলোচনা করতে আসলো। তো রিসোর্স গুলো যদি দেন, মানুষের অডিও ভিজুয়াল লার্নিং হয়। হেল্প সিকিং বিহেভিয়ারটা মডিফাই কিভাবে করবেন? একটা হচ্ছে পেশেন্টকে, আমাদের দেশে যেটা হয়, আমাদের কালচারে নাই, যে রোগীরা প্রশ্ন করবে আমি ডাক্তার আমি সবকিছু জানি। অনেক রোগী কিন্তু ভয়ে থাকে যে ডাক্তার সাহেবকে প্রশ্ন করলে ডাক্তার সাহেব যদি রাগ করেন। আপনি যদি প্রথমে পেশেন্টকে অভয় দেন, আপনার যে কোনো প্রশ্ন আমাকে করবেন, তাহলে কিন্তু পেশেন্ট আপনাকে বেশি তথ্য দিবে তার সম্পর্কে, আপনার জন্য রোগ ডায়াগনোসিস করা ইজি হয়ে যাবে, এবং আপনি তাকে হেল্পও করতে পারবেন বেশি। সুতরাং আপনারা যদি এই প্র্যাকটিসটা করেন প্রত্যেক রোগীকে, যে ভাই নির্দ্বিধায় আপনি প্রশ্ন করেন, আপনার যদি যে কোনো প্রশ্ন থাকে আমি যতটুকু পারি সমাধান করে দেব, আমি না পারলে জেনে আপনাকে বলবো। এই যে কথাগুলি বললেন, তাতে কিন্তু আপনার সাথে ওই রোগীর একটা একটা চিরস্থায়ী সম্পর্কটাই চেঞ্জ হয়ে যাবে। সো এটা তার জন্য হেল্পফুল হবে। এবং পেশেন্টকে প্রোঅ্যাক্টিভ হতে বলবেন, যে আপনি আপনার লাইফ, আপনার স্বাস্থ্য, আপনার হার্ট, সো আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে ধূমপান বন্ধ করতে হবে, এই যে প্রোঅ্যাক্টিভ কথা বলবেন। আর্লি ইন্টারভেনশনের কথা, যে ব্রেস্ট লাম্পের কথা কিছুক্ষণ আগে বললাম, যে এ ব্রেস্ট লাম্প ইজ এ ব্রেস্ট ক্যান্সার আনলেস প্রুভেন আদারওয়াইজ, এভাবে বলে পেশেন্টকে সচেতন করতে হবে। ওয়েল ম্যান ওয়েল উইমেন ক্লিনিক বলতে একটা কথা আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আপনারা সেটা বাংলাদেশে ইজিলি চালু করতে পারেন। সেটা নিয়ে আমরা কথা বলবো, যে রোগীরা যখন রোগী না, মানে তাদের যখন অ্যাক্টিভ কোনো ডিজিজ নাই, আমরা যদি তাদেরকে রেগুলার হেলথ চেকে ডাকি, যেটাকে এক্সিকিউটিভ হেলথ চেক বলে অনেকে, সেটা পরে আসছি, যে তাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, অস্টিওপোরোসিস বা এই জিনিসগুলো আমরা চেক করে দিব। তো এই জিনিসগুলোর জন্য আমরা তাদেরকে ডাকতে পারি। হিডেন এজেন্ট, হিডেন পেশেন্ট দেখতে হবে। হিডেন পেশেন্ট মানে কি, যে হয়তো বাসার আরেকজনকে নিয়ে আসছে, কিন্তু সেটা বলতে পারছে না যে তার একটা অসুবিধা আছে। যেমন ধরেন
যে বাচ্চা অনেক কান্না করছে, বাচ্চা অনেক কান্না করছে, খুব ছোট বাচ্চা, কি কারণে কোনো ডায়াগনোসিস জানা যাচ্ছে না, আপনার কাছে নিয়ে আসলো। কিন্তু আপনি যখন ডিগ ইন করবেন, ঠিক মতো যদি ডিগ ইন করতে পারেন, তখন হয়তো আপনি জানবেন যে বাবা মায়ের মধ্যে প্রত্যেক রাত্রে ঝগড়া হচ্ছে, প্রত্যেকদিন মারামারি হচ্ছে। এইখানে কিন্তু বাচ্চাটা যেমন পেশেন্ট, তার বাবা মাও পেশেন্ট, ফ্যামিলির ডিসহারমোনি, হয়তো ডিপ্রেশন আছে বা কিছু আছে, হ্যাঁ, অথবা ফ্যামিলি ভায়োলেন্স আছে। আপনি যদি ডিগ ইন করেন তাহলে জানতে পারবেন সেটা। ডোরনব ফেনোমেনন, ডোরনব মানে জানেন তো আপনারা? ডোরনব মানে কি, কেউ বলবেন? ডোরনব হচ্ছে দরজার কড়া। আমরা দরজার কড়া নাড়ি না, এটা হচ্ছে নব আর কি। হ্যাঁ, তো ফ্যামিলি মেডিসিনে একটা টার্ম আছে ডোর নব ফেনোমেনন। তার মানে হচ্ছে যে রোগী, আপনি কনসালটেশন শেষ, কিন্তু রোগী যায় দরজার কড়ার ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, দরজা গিয়ে দাঁড়িয়ে আছে, সে যাচ্ছে না। আপনি মনে করছেন কিরে ভাই, আপনার তো কনসালটেশন শেষ, আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন, আপনি যাচ্ছেন না কেন? তার কারণ হচ্ছে সেই রোগের আসলে যে সমস্যা, সেই সমস্যাটা আপনি অ্যাড্রেস করেননি। হুম। এখন একটা পেশেন্ট আপনাকে এসে বলছে যে স্যার আমার মনে হয়, বা ম্যাডাম আমার মনে হয় আমার পেশাবে একটু ইনফেকশন হয়েছে। কেন ভাই? যে আমার তো একটু বার্নিং হচ্ছে। হুম। আসলে হয়তো আপনি ইউরিন ডিপস্টিক করে কিছু পেলেন না, অথবা ডিপস্টিক না করে আপনি সিমটম দেখে মনে করলেন তার ইউটিআই, একটা ট্রিটমেন্ট দিয়ে দিলেন, সে দরজার ওখানে গিয়ে আর যাচ্ছে না। তো কেন যাচ্ছে না? কারণ আসলে যে সে বললো যে ইউরিনে তার বার্নিং হচ্ছে, আসলে বিষয়টা ওরকম না। সে এই প্রিটেক্স নিয়ে আসছে আপনার কাছে, এইটা ইয়ে করার জন্য যে আপনি তার এসটিডির একটা স্ক্রিন করবেন। হুম। তো সে মনে করেছে এসটিডি হলে তো সাধারণত ইউরিনে বার্নিং হয়, বা সে এটা শুনেছে, তাহলে এটা বললে হয়তো আপনি ওই প্রশ্নে যাবেন, কিন্তু আপনি ওই প্রশ্নে যাননি। সো তার প্রবলেম সলভ হয়নি। অথবা অথবা এক ভদ্রলোক এসে বলছে যে ভাই আমার তো রাতে ঘুম হয় না, স্যার আমার রাতে ঘুম হয় না, বিছানায় এপাশ ওপাশ করে তারপরে ঘুম হয় না। আপনি করলেন কি, তার ঘুমের ওষুধ দিয়ে দিলেন, ডায়াজেপাম দিয়ে দিলেন, হ্যাঁ, বা টেমাজেপাম দিয়ে দিলেন, ওই লোকও দরজা ছেড়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে আপনি যদি বিস্তারিত তথ্যে যান, বিস্তারিত আলোচনায় যান, তাইলে আপনি বের বের করতে পারবেন তার আসলে ইরেকটাইল ডিসফাংশন, এবং তার ওয়াইফের সাথে তার সম্পর্কটা সেই কারণে স্ট্রেইনড, এবং সেই কারণে সে রাতে ঘুমায়নি। তো তার মানে হচ্ছে এখানে হিডেন পেশেন্ট, তার ওয়াইফও একটা পেশেন্ট, সেও একটা পেশেন্ট, কিন্তু আমাদেরকে ডিগ করতে হবে। তাইলে সে তখন তাকে বোঝাতে হবে, হ্যাঁ, যে আপনি চিন্তা করলেন যে পেশেন্ট তো আমাকে এগুলি বলে নাই। এখন পেশেন্ট যাতে তার কথা বলার জন্য এনকারেজড ফিল হয়, সেই জন্য আপনাকে ক্ষেত্রটা প্রস্তুত করতে হবে। তার মানে ফেসিলিটেট করতে হবে, আপনি তাকে তার সুযোগ তৈরি করে দিতে হবে তাকে ওই কথাগুলি বলার জন্য। হেলথ প্রমোশনের টুল কি? একটা হচ্ছে কনসালটেশন, যেহেতু আমরা কনসালটেশনের সময় হেলথ প্রমোট করতেই পারি, যেটা আগে বলেছি। প্র্যাকটিস নিউজ লেটার, এটার কথা বলেছি। এডুকেশন সেশন, ডক্টরও করতে পারে, প্র্যাকটিস নার্সও করতে পারে। ওয়েটিং রুমে আমরা পোস্টার, ভিডিও, লিফলেট এগুলো দিতে পারি। এই কিছু কথা কিন্তু ডুপ্লিকেট হবে, আবার আসবে, তার কারণ এটা আপনার রিএনফোর্স হবে। তারপরে আপনারা যে কথাটা বলে নেই, প্র্যাকটিস ওয়েবসাইট, বা আপনি ফেসবুক পেজ, কোনো টাকা লাগে না। আপনি আপনার যেমন নিজের একটা ফেসবুক প্রোফাইল আছে, আপনি আপনার প্র্যাকটিসের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন। ওয়েবসাইট নাই বা করলেন, ওটাতে টাকা লাগে, এটাতে টাকা লাগে না। সেম ইনফরমেশন নিউজ লেটারে যেগুলি বলেছে, আপনি কখন প্র্যাকটিস করেন, আপনার প্র্যাকটিস কটা থেকে, চেম্বার কটা থেকে কয়টা খোলা, তারপর কত টাকা ফি নেন আপনি নতুন পেশেন্টকে আবার, অথবা সেম কন্ডিশনে আবার দেখালে, অথবা রিপোর্ট নিয়ে আসলে আপনি কত নেন, আপনি কি কি কাজ করেন, আপনার প্র্যাকটিসে কি কি ফেসিলিটি আছে, আপনি ইমিউনাইজেশন করেন কি করেন না, এইগুলি। তারপরে কারেন্ট ডিজিজ সম্পর্কে, এখন আপনার এলাকায় হঠাৎ করে কলেরা ছড়িয়ে পড়েছে, আপনি একটা অ্যালার্ট দিয়ে দেন। হ্যাঁ, অথবা আপনি একটা ডিজিজ সম্পর্কে, স্লিপ অ্যাপনিয়া সম্পর্কে 2 প্যারাগ্রাফ লিখেন। এইটা করে তখন আপনি আপনার পেশেন্টদের মাধ্যমে ফেসবুক পেজ ছড়িয়ে দেন চারিদিকে। একজন আরেকজনকে অ্যাড করবে, একজন আরেকজনকে অ্যাড করবে, তারপরে দেখবেন যে আপনার ফলোয়ার হয়ে গেছে 10,000, 15,000, 20,000। তাদের কেউ না কেউ আপনার পেশেন্ট হবে, আপনার প্র্যাকটিসও গ্রো করবে, আপনার প্রচারও বাড়বে, রোগীদেরও উপকার হবে। পিরিয়ডিক হেলথ চেকের কথা বলেছি, লে প্রেসের কথা বলেছি, জামালপুর সংবাদের কথা বলেছি, বা এই ধরনের মিডিয়াতে, আপনারা সোশ্যাল মিডিয়া, আপনার আপনার নিজের পেজেও আপনি আপনি লিখতে পারেন হেলথ সম্পর্কে। একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেকে যে ভুলটা করি, যে আজকে আমি একটা টনসিল অপারেশন করলাম,
বলে পেশেন্টের ছবি টবি দিয়ে ফেসবুক আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে বলে আমরা ফেসবুকে একটা ছবি দিয়ে দিলাম পেশেন্টের কনসেন্ট না নিয়ে। এটা কিন্তু ইল্লিগাল। কোনো পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি ব্রিচ করতে পারবেন না। আপনি পেশেন্টের ডেসক্রিপশন এমন ভাবে লিখবেন যে কেউ বুঝতে না পারে, তার পরিচিতরাও যাতে বুঝতে না পারে, সেটা আপনি লিখতে পারেন। ছবিতেও পেশেন্টের পারমিশন ছাড়া কোনো অবস্থায় দেয়া যাবে না। আর আপনি যখন পত্র পত্রিকায় আর্টিকেল লিখবেন, সেলফ প্রমোশন করা কিন্তু আনইথিক্যাল এবং ইললিগাল। যে নিচে আপনি বলবেন যে সিরিয়ালের জন্য যোগাযোগ করুন, এটা হবে না। কিন্তু রোগীরা নিজ দায়িত্বে আপনার সিরিয়াল দেওয়ার ফোন নাম্বার বের করে ফেলবে। তারা যদি আপনার লেখায় আপনার কাজে ইন্টারেস্ট হয়, ওরা নিজেরাই করবে। লেট দেম ডু দ্যাট রাদার দেন ইউ ডুইং সামথিং ইললিগাল। এখন টার্গেট এরিয়া আমরা কি কি সম্পর্কে হেলথ প্রমোশন করব বা হেলথ এডুকেশন, কিছু কমন জিনিস আছে আর কিছু বাংলাদেশের প্রেক্ষিতে স্পেসিফিক আছে। কমন জিনিস হচ্ছে আমরা নিউট্রিশন নিয়ে আলোচনা করব, ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের শৈশবকালে আমরা আন্ডারওয়েট নিয়ে কথা বলতাম। এখন বাংলাদেশে এফ্লুয়েন্স বেড়েছে ইন মোস্ট সোসাইটিতে, বিশেষ করে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস এবং হায়ার ক্লাস সোসাইটিতে ওবেসিটি এবং ওভারওয়েট। বিশেষ করে সব খেলার মাঠ বন্ধ করে এখন হাউজিং হচ্ছে, মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে, খেলাধুলার কোনো জায়গা নাই। তারপরে ফেসবুক আছে, লোকেরা সব বাসায়, বাচ্চা কাচ্চারা বাসায় বসে বসে ফেসবুকিং করছে, গেম খেলছে এবং ফাস্ট ফুড খাচ্ছে ফুড প্যান্ডার কারণে, ম্যাকডোনাল্ডস এর কারণে, পিৎজা হাটের কারণে। তো তাতে করে হচ্ছে সবাই ওভারওয়েট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমাদের অবশ্যই টার্গেট করতে হবে, কারণ এটা ডায়াবেটিস প্যান্ডেমিকের জন্য এটা ওয়ান অফ দি মেইন রেসপন্সিবল। স্মোকিং এবং ড্রাগ অ্যাবিউজ নিয়ে কথা বলতে হবে, এক্সারসাইজ, হেলদি ডায়েটটা কি, তারপরে স্লিপ, রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন। এটা আমাদের একটা বিরাট সমস্যা। আমরা বাংলাদেশে ঘুমাতে যাই রাত 1টায়, হ্যাঁ, রাত 12টায় প্র্যাকটিস থেকে ফিরে খাই, খাওয়ার পর আবার একটু টক শো দেখতে বসি, টক শো দেখে আপনার 1টার দিকে ঘুমাতে যাই, আবার 9টা-10টায় উঠে, যাদের সকালে অফিস থেকে তড়ি ঘড়ি করে উঠে ব্রেকফাস্ট না করে দৌড়াতে থাকি, গাড়িতে বসে ঝিমাতে থাকি। তো হেলদি স্লিপটা যে ভেরি ইম্পর্ট্যান্ট, সাউন্ড স্লিপ, সেটা আমাদের বোঝাতে হবে। রেস্ট নেওয়াটা বোঝাতে হবে এবং রিক্রিয়েশন, যে যেটাতে রিক্রিয়েশন পায়, কারণ মেন্টাল হেলথের সাথে ফিজিক্যাল হেলথ ওতপ্রোতভাবে জড়িত, সেই জিনিসটা আমার রোগীদের সাথে বলতে হবে। সেক্সুয়ালিটি অ্যান্ড রিলেশনশিপ নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা ডাক্তাররাও বিব্রত বোধ করি, পেশেন্টরা তো বটেই বিব্রত বোধ করে। কিন্তু যে কোনো হেলদি রিলেশনশিপের জন্য সেক্সুয়ালিটি এবং ইমোশনাল রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং এইটাতে যদি কেউ আনফুলফিল্ড থাকে, তার কিন্তু অনেক রকম প্রেজেন্টেশন হয়। ওয়ান অফ দ্যাম ইজ ডিপ্রেশন, এবং ডিপ্রেশন ক্যান বি এ কিলার ডিজিজ, এবং তার অন্যান্য ওয়েলবিং এর সাথে এটা রিলেটেড। যখন আপনি, তাই বলে যে হাত ভেঙে আসছে তার সাথে তো আপনি সেক্সুয়ালিটি এন্ড রিলেশনশিপ নিয়ে কথা বলবেন না। যারা ক্রনিক ডিজিজে আছে, যাদের স্ট্রেসফুল কন্ডিশনে আছে, তাদেরকে বলবেন। একটা সিম্পল কথাই আপনি বলতে পারেন যে ভাই, লাস্ট টাইম আপনি ভাবিকে নিয়ে বা আপনার ওয়াইফকে নিয়ে কবে হলিডেতে গিয়েছেন? তো বলবে যে গত বছর গিয়েছিলাম, বাচ্চা কাচ্চাদের নিয়ে ওদের মামার বাড়িতে গিয়েছিলাম, অথবা সবাইকে নিয়ে, আমার শালা না, তারপরে অথবা দেবর ননদ, সবার ফ্যামিলি নিয়ে আমরা শ্রীমঙ্গলে গেলাম, গ্র্যান্ড সুলতানে 3 দিন কাটিয়ে এসছি। ওয়েল, ভেরি গুড, এটা খুবই ভালো কথা। কিন্তু আপনি এবং আপনার ওয়াইফ বা আপনি এবং আপনার হাজবেন্ড, আপনারা দুজন কখন নিজেদের মতো করে 2 দিন সময় কাটিয়েছেন? একটা রিলেশনশিপ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা ইগনোর করি আমাদের ব্রেড এন্ড বাটারের সংগ্রামে। অনেক জায়গায় হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরিজীবী, দুজনে যুদ্ধ করছে, ছেলে মেয়েদের বড় করছে, তাতে করে কিন্তু নিজেরা নিজেদের লুক আফটার করছে না। এবং আপনি যদি নিজের লুক আফটার না করেন, তাইলে কিন্তু আপনি অন্যকে আসলে লুক আফটার করতে পারেন না। আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি মনে করেন যে লুক আফটার করছেন, কিন্তু আসলে আপনি হোল হার্টেডলি করছেন না। সো এই জিনিসটা আমরা আমাদের সোসাইটিতে আমরা খুবই বিব্রত বোধ করি। আমরা হচ্ছে খরগোশের মতো মাথাটা ঢুকিয়ে রাখি বুশের মধ্যে, মনে করি যে কেউ দেখছে না, আসলে কিন্তু সবাই দেখছে। মানে ঘটনাটা আমাদের ঘটছে, কিন্তু আমরা এটাকে ইগনোর করছি। সো এই জিনিসটা আলোচনায় আনবেন। বিশেষ করে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এবং স্ট্রেস ম্যানেজমেন্টের অন্যান্য অনুষঙ্গগুলো, কারণ এভরিডে লাইফে আমরা অত্যন্ত স্ট্রেসে থাকি। তো স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করব, এটাও আমাদের হেলথ এডুকেশনের পার্ট।
আর একটা হচ্ছে ইমিউনাইজেশন। যেমন ধরেন ইনফ্লুয়েঞ্জার সিজনে এমনি তো নর্মাল চাইল্ডহুড ইমিউনাইজেশনের কথা তো বলবেনই। কেউ দেশের বাইরে যাচ্ছে, তার কি হেপাটাইটিস এর ইনজেকশন দেওয়ার দরকার আছে? অথবা একটা ইনফ্লুয়েঞ্জা সিজনে আসছে, অথবা একজন সিওপিডির পেশেন্ট, তার বছরে একবার ইনফ্লুয়েঞ্জা ইনজেকশন, 5 বছর পর একবার নিউমোনিয়া ভ্যাকসিন, এগুলো নেওয়ার দরকার আছে কিনা, থাকলে তাকে ওই অনুযায়ী অ্যাডভাইস করা এবং ইমিউনাইজেশনের ব্যবস্থা করা। ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা টিচ করা আমাদের খুবই দরকার আমাদের মা বোনদের। ইভেন তাদেরকে ভিডিও লিংক দিয়ে দিতে পারেন। স্কিন চেক, নিজের স্কিন নিজে চেক করা, যে কোনো আনইউজুয়াল লিশন হলো কিনা, কোনো মোল হলো কিনা, এটা মেলানোমা কিনা, অথবা স্কোয়ামাস সেল কার্সিনোমা আমাদের দেশে মোটামুটি কমন, বেসাল সেল কার্সিনোমা তো বটেই। তার মাসে একবার তার নিজের শরীরকে দেখতে বলবেন, বাথরুমে গিয়ে আয়নায় পেছনটা দেখতে বলবেন। তাতে করে একটা স্কিন চেক হবে। অথবা কেউ যদি কমফোর্টেবল ফিল করে, তার ওয়াইফকে বলবে তার পিছনটা দেখতে, তার হাজবেন্ডকে বলবে তার পিছনটা দেখতে। কারণ এগুলো যখন প্রেজেন্ট করে তখন ইট বিকামস টু লেট। তাহলে এই এডুকেশনটা আপনি দিয়ে দিবেন। সার্ভাইকাল স্ক্রিনিং সম্পর্কে বলবেন, পেপসমেয়ার বা ভিআইএ যেটা বাংলাদেশে এখন কমন, সেটা হয় যাতে তারা এভরি 5 ইয়ার্স অন্তত স্ক্রিন করে। বাওয়েল স্ক্রিন, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এখন আপনার কোলন ক্যান্সার খুবই প্রিভিলেন্ট, আপনারা নিশ্চয়ই জানেন। এবং কোলন ক্যান্সারের জন্য ফিকাল অকাল ব্লাড টেস্ট একটা ভেরি সিম্পল টেস্ট, তাদেরকে ইভেন 2 বছর পরেও যদি একবার করে, অনেক কিন্তু আর্লি স্টেজে পলিপগুলি ডিটেক্ট হবে। অথবা বাওয়াল ক্যান্সার আর্লি স্টেজে ডিটেক্ট হলে এটা কিন্তু ইদানিং ফুললি কিউরেবল যদি আর্লি স্টেজে ডিটেক্ট হয়। তাহলে আপনি যদি পেশেন্টকে বলেন সেটা, তখন সে রিলেট করতে পারবে যে তার পরিচিত কেউ একজন কোলন ক্যান্সারে মারা গেছে। সুতরাং সে যদি অ্যালার্ট হয়ে যায়, সে যদি বাউল টেস্ট করে ওয়ান্স এভরি 2 ইয়ার্স, তাইলে অনেকগুলি কেস আমরা প্রিভেন্ট করতে পারবো এবং পেশেন্ট নিচেও সচেতন হবে। তো ক্রনিক কফ আমাদের দেশে, টিবি, সিওপিডি এগুলো তো খুবই কমন। হ্যাঁ, তারপর স্মোকার্স কফ। তাহলে ক্রনিক কফ নিয়ে আসলে আপনি যদি বলেন যে ভাই আপনার কাশিটা যদি অনেক দিনের হয়, চলেন আপনাকে একটা এক্স রে করাই, অন্তত কিছু ইনফরমেশন তো পাওয়া যাবে। তাহলে এই জিনিসগুলো আলোচনা করবেন। ওভার দি কাউন্টার মেডিকেশন, মানে প্রেসক্রিপশন ছাড়া যেসব, আমাদের দেশে তো সবই প্রেসক্রিপশন ছাড়া, যে নিজে গিয়ে ওষুধ কিনলে তার যে সাইড ইফেক্ট হয়, আপনি যদি একবার সাইড ইফেক্ট গুলো বলে দেন, বা বড় বড় সাইড ইফেক্ট, যে অ্যান্টি ইনফ্লামেটরি, আমাদের দেশে তো কি হয়, ইন্ডোসিড, তারপরে কি বলে ডাইক্লোফেনাক, এই ধরনের ওষুধগুলো প্রচুর ইউজ হয়, লোকজন মুড়ির মতো খায় রাইট এন্ড লেফট। তাতে করে যে কিডনি ড্যামেজের একটা সম্ভাবনা আছে, এই কথাটা যদি বলেন, রিফ্লাক্স তো বটেই, অ্যাসিডিটি তো বটেই, ওইটাও খাবে, সেই সাথে আবার ইসোমোপ্রাজলও খাবে। আবার ইসোমোপ্রাজল খেলে তার হাইপোম্যাগনেসিমিয়া হবে, মাসল ক্র্যাম্প হবে। এই বিষয়গুলো যদি আপনি তাদেরকে একটা টক দেন বা বোঝান, তাইলে তারা ওভার দ্য কাউন্টার মেডিকেশন থেকে কিছুটা হলেও দূরে থাকবে এবং আপনার কাছে প্রেসক্রিপশনের জন্য আসবে। সুতরাং সাইড এফেক্ট সম্পর্কে পেশেন্টকে দিতে হবে যাতে তারা সেলফ ট্রিটমেন্ট না করে। এবং আরেকটা মহামারী আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা আসছে কিন্তু অলরেডি প্রচুর ড্রাগে আমরা রেজিস্ট্যান্ট হয়ে গেছি। তার কারণ হচ্ছে বাজারে গিয়ে 1 দিন বা 2 দিন বা 3 দিনের অ্যান্টিবায়োটিক কিনা এবং সেগুলি রাইট এন্ড লেফট খাওয়া। এইটা সম্পর্কে, এটা আমি মনে করি যে এটা আমাদের একটা জেহাদ হওয়া উচিত আমাদের ডাক্তারদের এবং আমাদের রোগীদের, এটা সম্বন্ধে আলোচনা করা। ইট ইজ এ মাস্ট, এই কথাগুলি আমাদের বলা আর কি, যে কেউ যাতে ওভার দি কাউন্টার অ্যান্টিবায়োটিক নিজে নিজে না খায়। এবং প্রত্যেক অ্যান্টিবায়োটিকেরই কিন্তু ম্যাসিভ সাইড এফেক্ট আছে, আর এটার যে রেজিস্ট্যান্স হয়ে যাবে, এটা নিয়ে আপনাদেরকে ইয়েতে প্রফেসর সাইদুর রহমান সাহেব ওনার রেশনাল প্রেসক্রাইবিং ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবেন। আর বাংলাদেশের জন্য স্পেসিফিক প্রায়োরিটি কি? বাংলাদেশের জন্য স্পেসিফিক প্রায়োরিটি হচ্ছে ফুড এন্ড ওয়াটার সেফটি। আপনারা জানেন যে সেটা নিয়ে কথা বলতে হবে। স্যানিটেশন এন্ড হাইজিন, ডায়াবেটিস, ফুড হ্যাবিট, টাইমিং অফ মিলস। কেন বলতে হবে? আমাদের দেশে বিশেষ করে বড় বড় শহরগুলিতে ওয়ার্কিং পিপল দেখা যায় যে 4টার সময় লাঞ্চ করে, কাজ টাজ সেরে লাঞ্চ করতে বসে, তারপর ডিনার করে রাত্র 12টায়, ব্রেকফাস্ট করে কি করে না। এইগুলি কিন্তু সবই আনহেলদি এবং রিফ্লাক্স এবং ডায়াবেটিস হওয়ার একটা অন্যতম ট্রিগার। সুতরাং আপনি অনেকক্ষণ কাজ করেন, ঠিক আছে, আপনি অফিসে আপনার টিফিন ক্যারিয়ার করে আপনার লাঞ্চ নিয়ে যান, অফিসে লাঞ্চ করেন, মানে এই প্র্যাকটিসগুলি রিইনফোর্স করতে হবে। এয়ার পলিউশন আমাদের খুব বেশি কিছু করার নাই পার্সোনাল লেভেলে, কিন্তু একটা জিনিস করার আছে, যে আমরা আমাদের বাড়িতে গাছ লাগাতে পারি। ইভেন আমরা যদি ফ্ল্যাটে থাকি, আমাদের ড্রয়িং রুমে আমরা টাবে করে কিছু
গাছ ইয়ে করতে পারি, যাতে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা কিছুটা হলেও ওখানে পিউরিফাই হওয়ার সামান্য কিছু সুযোগ থাকে। হিট স্ট্রোক নিয়ে কথা বলতে হবে। বাংলাদেশে আপনারা তো আছেন, আপনারা জানেন যে গত কয়েক মাস কিরকম গরম পড়েছে, কি পরিমাণ লোক হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। হিট স্ট্রোকটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় বা কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়েও আমাদের কথা বলতে হবে বাংলাদেশের প্রেক্ষিতে। ওয়েল ম্যান এবং ওয়েল উইমেন ক্লিনিক নিয়ে কথা বলবো বলেছিলাম। এটা হচ্ছে একটা এই ধরনের একটা ক্লিনিক যেটাতে লোকজন একিউটলি ইল না, কিন্তু আপনার কাছে আসবে। আপনি যদি বলেন যে প্রত্যেক বৃহস্পতিবার সকাল 10টা থেকে সকাল 12টা বা সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত আমি শুধু বুকিং এর ভিত্তিতে রুগী দেখব, অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে, এবং আমি কোনো মানে একিউট পেশেন্ট দেখবো না। আমি কাকে দেখবো? আমি হেলদি পিপলদের দেখব, তাদেরকে তাদের রেগুলার চেক আপ নিয়ে কথা বলার জন্য। আমি জানি যে 6 মাস আপনাদের ওই সময়টাতে তেমন কোনো রোগী আসবে না, কিন্তু আপনারা যদি আপনাদের প্র্যাকটিস নিউজ লেটার, ফেসবুক পেজ এবং অন্যান্য মিডিয়াগুলি ইউজ করে আপনি এটা ইউটিলিটি সম্বন্ধে বলতে পারেন, 6 মাস পরে আপনার প্র্যাকটিসটা পিক আপ করবে। কি করবেন? আমাদের মা বোনরা যারা আসবেন তাদেরকে সার্ভাইকাল স্ক্রিনিং, পেপস্মিয়ার করবেন, ব্রেস্ট এক্সামিনেশনটা করবেন বা তাদেরকে শিখিয়ে দেবেন, তাদেরকে কন্ট্রাসেপশন নিয়ে কথা বলবেন বা কন্ট্রাসেপশন প্রেসক্রিপশন দিবেন, সেক্সুয়ালিটি অ্যান্ড সেক্সুয়াল হেলথ নিয়ে। তারপরে আমাদের মায়েরা যাদের বয়স হয়ে গেছে, যাদের আপনারা জানেন ইউরিনারি ইনকন্টিনেন্স, এলডারলি মাঝবয়স্ক মা বোনদের অনেক বেশি, তাদেরকে পেলভিক ফ্লোর এক্সারসাইজ শিখাবেন, সেই অনুযায়ী তাদেরকে অ্যাডভাইস দিবেন। আর ডায়াবেটিস, হাইপারটেনশন তো মেল ফিমেল সবার জন্য কমন। মেনোপোজ নিয়ে কথা বলবেন, মেনোপোজের সিমটমকে কিভাবে মিনিমাইজ করা যায়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আমাদের মা বোনদের আয়রন ডিফিসিয়েন্সিটা খুবই কমন, সেটা নিয়ে কথা বলবেন এবং ট্রিটমেন্ট দিবেন। এরা কিন্তু কেউই একিউটলি ইল না, তারা মনে করতেছে তারা হেলদি, কিন্তু আসলে তারা হেলদি না। এই জিনিসগুলি আপনারা যদি চালু করেন যে আমি উইকে 1 দিন 2 ঘন্টা শুধু এই জিনিসগুলো নিয়ে ডিল করবো, তখন দেখবেন যে আস্তে আস্তে ওইটার একটা পেশেন্ট বেস তৈরি হবে। মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন, MMSE, এটা পরে আপনাদের মডিউল 4-এ মনে হয় একটা একটা ক্লাসের পার্ট হিসেবে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে 10টা কোশ্চেন করার মাধ্যমে তার ডিপ্রেশন বা আর্লি ডিমেনশিয়া আছে কিনা সেটা বোঝা যাবে। এবং ওই আপনার এলডারলি পিপলকে আপনি ওই ক্লিনিকে স্ক্রিন করতে পারেন। ম্যানদের জন্য, অফকোর্স উইমেনদের জন্য এটা ইম্পর্টেন্ট, হাইট ওয়েট দেখবেন, হাইপারটেনশন, ডায়াবেটিস, স্ট্রেস। ছেলেদের জন্য স্পেশালি স্মোকিং সিজেশন নিয়ে কথা বলবেন, কোলেস্টেরল, কোলন ক্যান্সার আমাদের দেশের ছেলেদের অনেক বেশি, এই যে অকাল ব্লাড টেস্ট করলো কিনা সেটা নিয়ে কথা বলবেন, এক্সারসাইজের নিয়ে কথা বলবেন। এখন প্রশ্ন হতে পারে যে ওয়েল ম্যান এবং ওয়েল উইমেন ক্লিনিক রান করা কি আমার জন্য প্র্যাকটিক্যাল কিনা? প্রত্যেকের কিন্তু সিচুয়েশন আলাদা। আপনারা এক একজন এক এক জায়গাতে কাজ করেন, এক এক জায়গাতে চেম্বার করেন, এক এক জায়গাতে চাকরি করেন, আপনাদের প্রত্যেকের সিচুয়েশন আলাদা। এটা যে আপনাদের করতে হবে এমন কথা নাই, যাদের পক্ষে সিচুয়েশন এলাও করে তারা করবেন। বাকিরা আপনারা আপনাদের নিজস্ব কনসালটেশনের মধ্যে এই জিনিসগুলো ইনকর্পোরেট করবেন। যে একজন লোক কাশি নিয়ে আসছে, তাকেও আপনি ডায়াবেটিস সম্পর্কে আলাপ করলেন বা তার ইয়ারলি চেক আপের কথা বললেন, সেটাও আপনারা করতে পারেন। এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না যে আমাকে এটাই করতে হবে বা ওইটা করতে হবে। মোদ্দা কথা, আমি আলাদা ক্লিনিক অ্যারেঞ্জ করে অ্যাপয়েন্টমেন্ট করে করি নাকি আমি নর্মাল কনসালটেশনের মধ্যে করি, এই কাজগুলো আমাকে করতে হবে। রিকল সিস্টেমের কথা বলেছি। রিকলটা আমরা কেন করি? কয়েকটা কারণে। একটা হচ্ছে ফলো আপ করার জন্য। আমি আমি তাকে ব্লাড টেস্টের রেজাল্ট, আমি তাকে স্ক্রিনিং এর জন্য ব্লাড টেস্টের একটা ফর্ম দিয়ে দিলাম, এইখানে আমি তার সোডিয়াম খুব হাই পেলাম অথবা ট্রাইগ্লিসারাইড খুব হাই পেলাম। তো পেশেন্ট হয়তো ভুলে গেছে, সে আর আসে না, কারণ সে আসছিল অন্য জিনিসের জন্য, সে আসছিল কাশির ট্রিটমেন্টের জন্য, ওইটা হয়ে গেছে, তার কাশি শেষ, সেই ব্লাড টেস্টের কথা ভুলে হয়েছে। তখন তাকে আপনি ফলো আপে ডাকবেন যে ভাই আপনি যে ব্লাড টেস্ট করেছিলেন এটা রেজাল্ট এসছে, আপনি এসে আমার সাথে দেখা করেন। আপনার রিসেপশনিস্ট তাকে ফোন করবে বা টেক্সট পাঠাবে বা মেইল করবে, ইমেল করবে। একটা হচ্ছে ফলো, আরেকটা হচ্ছে পিরিয়ডিক হেলথ এক্সামিনেশন, যেটা বলেছি বছরে একবার অন্তত আসেন, এসে এই টেস্টগুলি করে যান। আরেকটা হচ্ছে স্ক্রিনিং এর জন্য, যে হ্যাঁ মানে বছরে আসুক বা না আসুক, আমার এই 1000 পেশেন্ট আছে, আমি তাদেরকে ডায়াবেটিস স্ক্রিনিং করবো, হাইপারটেনশন স্ক্রিনিং করবো। আপনি তাদেরকে SMS করে দেন যে ভাই আপনার ব্লাড প্রেশার, আপনি অ্যাডাল্ট মানুষ হিসেবে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস আপনার চেক করা উচিত, আপনি এসে আমার এখানে এগুলি করিয়ে যান। এখন কিভাবে রিকল করবো? একটা হচ্ছে ম্যানুয়াল, হ্যাঁ, যে
পেশেন্ট আসলো, আমি তাকে বলে দিলাম আপনি 1 সপ্তাহ পরে আসবেন বা 2 সপ্তাহ, পেশেন্ট ভুলে যাবে। কম্পিউটার প্রোগ্রামে এখন তো অনেক রকম অ্যাপস বেরিয়েছে, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম বেরিয়েছে যে কম্পিউটার আপনাকে প্রম্পট করবে যে যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের বুকটা খুলবেন, কম্পিউটারাইজ প্র্যাকটিস যারা করেন বলে দিবে সে কবে আসছিল আপনার কাছে আগে, অথবা তার এই টেস্টটা ডিউ হয়ে গেছে, এটা কিছু প্রোগ্রামিং আছে, প্রোগ্রাম আপনাকে প্রম্পট করবে। অথবা আপনি স্মার্টফোনে ইউজ করে আপনার রিসেপশনিস্ট তাদেরকে টেক্সট করবে বা কোনো অ্যাপস এর সাহায্য নেবেন। অথবা একেবারে ট্রেডিশনাল সিস্টেম হলে ফোন কল করবে যে ভাই আপনি তো 1 বছর হয়ে গেছে চেক আপ করেন নাই, আপনি একটু চেক আপ করতে আসবেন। এই যে ইন্স্যুরেন্সের এজেন্টরা যেভাবে ফোন করে আর কি, কিন্তু আপনাদের তো তত বিরক্তি না, আপনি তো তার স্বার্থেই করছেন। আর আপনার রিসেপশনিস্টের সাথে তার হয়তো আলাপ পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, আপনাকে চিনে জানে, পত্রপত্রিকা আপনার নাম দেখে, সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখে। সুতরাং আপনার রিসেপশনে যখন ফোন করবে তখন অধিকাংশ ক্ষেত্রে রোগীরা মানে কথাটা শুনতে আগ্রহী হবে। হেলথ প্রমোশনের ব্যারিয়ার কি 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 বাধা? একটা হচ্ছে যে আপনার কোনো সময় নাই, আপনার অনেক টাইম কনস্ট্রেইন। আপনি দিনে 50টা রোগী দেখেন, পেশেন্টের সাথে হেলথ এডুকেশন নিয়ে কথা বলার সময় কোথায়? এটা একটা। তারপরে আপনি 5 মিনিট পেশেন্ট দেখলে যেই টাকা পাবেন, 15 মিনিট তার সাথে বক বক করলেও একই একই ফি। তাহলে আমার ইনসেনটিভটা কোথায়? আমার, আপনি বললেন, আপনি বলতে পারেন ডক্টর শুভ, আপনি বলেছেন আমার রুমে আমি পোস্টার ভিডিও তারপরে এগুলো চালাবো, আমার তো ভাই ইয়েই নাই, প্র্যাকটিস ইয়েই নাই, কি বলে টিভি নাই, তাহলে আমি এটা কিভাবে করব? তা এইগুলো হচ্ছে সমস্যা। অথবা পেশেন্টের স্কেপটিসিজম থাকে যে ডাক্তার সাহেব এত কথা বলতেছে কেন, আমি আসছি আমাকে প্রেসক্রিপশন দিয়ে দিলে তো আমি বাড়িতে চলে যাই, তাহলে কি উনি আমার শরীর থেকে রোগ বের করার চেষ্টা করতেছে আরেকবার কনসালটেশন আরো কিছু পয়সা নেওয়ার জন্য? এই জিনিসগুলিকে আমাদের ওভারকাম করতে হবে। এখন কিভাবে ওভারকাম করতে হবে? প্রত্যেকটা সিচুয়েশন ইউনিক। সবচেয়ে বড় কথা যে আপনি টাইমের কথা বলছেন, আপনি মনে করছেন যে আপনার টাইম নেই, কিন্তু আপনি যদি এই টাইমটা দেন রুগীকে, ওই যে প্রথম দিন আপনাদের ইয়েতে এটা কে বললো, সম্ভবত ভিসি স্যার বললেন যে আপনি যদি রোগীকে টাইম দেন রোগী আপনাকে টাইম দেবে, ওর ওর ফ্যামিলি সব 14 জেনারেশন আপনার পেশেন্ট হবে। আপনি তখন এই যে আপনি টাইমটা ব্যয় করলেন এটা রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন। প্লাস আরো কি রিওয়ার্ড পাবেন? আপনি যদি রোগীকে সময় দিয়ে কথা শুনেন, সে কিন্তু আরো 10 জন লোককে বলবে যে এই ডাক্তার সাহেবের কাছে যান, উনি কথা শুনেন। তাইলে এটা আপনার বিজনেস ডেভেলপমেন্টও কাজ হবে, রোগীর তো উপকার হবেই। এই টার্মটা আপনারা কেউ শুনেছেন? এক্সিকিউটিভ হেলথ চেক। না উম, ডক্টর দেবযানী শুনেছেন? না স্যার। স্যার আচ্ছা। সেপটিসিজম মানেটা একটু আবার যদি বলতেন বেশ, এটা এর আগের ও স্লাইডে যেটা ও স্কেপটিসিজম, স্কেপটিসিজমটা। skeptic- হ্যাঁ হ্যাঁ, skepticism। হ্যাঁ, স্কেপটিসিজমটা কি? মানে রোগী মনে করছে যে ডাক্তার সাহেবের কাছে আমি আসছি ওষুধের জন্য, বা ম্যাডামের কাছে আসছি, তো উনি ওষুধ তো দিলেন বা দিলেন না, উনি আধা ঘন্টা ধরে অন্য পেঁচাল পারলেন আমার সম্বন্ধে, ডায়াবেটিস ব্লাড প্রেশার নিয়ে, আমার তো এগুলি নাই, তাহলে উনি কি কোনো ডিজিজ আবিষ্কার করার চেষ্টা করতেছেন আমার মধ্যে? এইরকম একটা ফিলিংস চলে আসতে পারে। কিন্তু এটা, তার এই ইয়েটা আপনি একদিনে দূর করতে পারবেন না, কিন্তু যখন আপনার কথার প্রেক্ষিতে সে কাজটা করবে এবং বুঝতে পারবে এবং ডায়াবেটিস প্রিভেনশন হবে বা ব্লাড প্রেশার কন্ট্রোল হবে, তখন সে বুঝতে পারবে যে আপনার কথাটার যে ভ্যালু। অথবা আপনি মনে করেন ব্রেস্ট এক্সামিনেশনের কথা বললেন, আপনি 100টা রোগীর যদি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করেন বা করতে পেশেন্টকে শিখিয়ে দেন বা আপনি নিজে করেন, একজন না একজন পেশেন্টের আপনি বেনাইন ব্রেস্ট লাম্প হলেও পাবেন। তাইলে লোকেরা যখন ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে জানবে যে এই কাজটা করাতে একজন লোকের জীবন রক্ষা হয়েছে, তাইলে কিন্তু হুম। জিনিসটা আলটিমেটলি, এই স্কেপটিসিজমটা একদিনে যাবে না, কিন্তু আমাদের, আমরা জাতি হিসেবে স্কেপটিক জাতি, সন্দেহ প্রবণ জাতি। তার দোষ, দোষও নাই, মানুষকে দোষ দেওয়া যাবে না, কারণ আমরা তো ভালো কাজের চেয়ে আনফরচুনেটলি খারাপ কাজ বেশি করি অনেক হ্যাঁ। সময়। তো তাতে করে রোগীরা আমাদের প্রতি, আর ডাক্তারদের সম্বন্ধে এমনি আমাদের কিছু বদনাম আছে না যে ডাক্তাররা কষায়, ডাক্তাররা ইয়ে করে, যেটার অধিকাংশই মিথ্যা কথা বা ভুল ধারণা, কিন্তু আছে তো। তো এইটা, এই যখন আপনি তাকে ভালো কিছু করতে যাবেন, সে কিন্তু প্রথমে নেগেটিভটা চিন্তা করবে যে এত ভালো তো ভালো না, কিন্তু ইভেনচুয়ালি 6 মাস পরে যখন দেখবে রোগীরা যে আপনার উদ্দেশ্যটা আসলে ভালো এবং আপনার কারণে রোগীদের বেনিফিট হচ্ছে, তখন কিন্তু তারা আবার আপনার জায়গায় ফিরে যাবে।
জি। আচ্ছা, এক্সিকিউটিভ হেলথ চেকটা হচ্ছে, আপনারা অনেকে শুনে থাকবেন যারা বড় শহরে আছেন, যে অমুক কোম্পানির অমুক ইয়ারা এক্সিকিউটিভ হেলথ চেকে সিঙ্গাপুর যাচ্ছে, বা বামরুনগ্রাদে যাচ্ছে, মাউন্ট এলিজাবেথে যাচ্ছে। এক্সিকিউটিভ হেলথ চেকটা এটা হচ্ছে একটা গিমিক, অথবা একটা কি বলবো, একটা মার্কেটিং প্লয়। আসলে এটা কি হয়, এটা বছরে একবার ওই যে ওয়েলম্যান ওয়েল উইমেন ক্লিনিক বললাম, ঠিক ওই রকম কিছু স্ক্রিনিং করে, কিছু ইনভেস্টিগেট করে। হ্যাঁ, হাইট ওয়েট, স্কিন চেক করে, ভিশন চেক করে, ইউরিনে ডিপস্টিক করে, তারপরে আপনার কিছু সিম্পল হিয়ারিং রিনিজ এন্ড ওয়েবার্স টেস্ট করে, ব্লাড প্রেশারটা দেখে, বেসিক ডেন্টাল চেক করে, তারপরে ওই যে মিনি মেন্টাল স্টেট দিয়ে আপনার মেন্টাল হেলথ দেখে যে আপনি ডিপ্রেসড কিনা, এই জিনিসগুলি দেখে। তো বেসিক্যালি, এবং সিম্পল ব্লাড টেস্ট কিছু করে, যে আপনার সুগার, কোলেস্টেরল, লিভার, কিডনি ফাংশন, এগুলো করে। তো এইটার নাম হচ্ছে এক্সিকিউটিভ হেলথ চেক। এটার জন্য আমরা সিঙ্গাপুরে যাই, বামরুনগাতে যাই, কিন্তু এটাকে আমাদের ঝালকাঠিতে করা সম্ভব না এই টেস্টগুলি। এবং এটার জন্য কি হাইলি স্কিলড হওয়ার দরকার আছে? ফ্যামিলি ফিজিশিয়ানরা তো করতে পারে, তাই না? এখন বিভিন্ন কোম্পানিগুলি বিভিন্ন হসপিটাল থেকে আপনার কিছু প্রিভিলেজ পায়, কিছু বেনিফিট পায়। তখন তারা ওই ওই কোম্পানির বা ওই অফিসের সব এমপ্লয়ীদেরকে নিয়ে সবাই ছুটে, আর মনে করে যে এই চান্সে একটু থাইল্যান্ড ঘুরে আসি, এই চান্সে একটু সিঙ্গাপুর ঘুরে আসি। ভালো কথা, আপনি ঘুরেন, কিন্তু এই জিনিসগুলি কিন্তু আমার দেশে আমার উপজেলায় করা যায়। এখন আপনি যদি একজন ফিজিশিয়ান হিসেবে আপনি নিজেকে মানুষের কাছে ট্রাস্টওয়ার্দি করতে পারেন এবং বলতে পারেন যে ভাই, আপনারা সিঙ্গাপুর যান, থাইল্যান্ড যান, ঘুরে আসেন, কোনো অসুবিধা নাই, আমরা কিছু টেস্ট করে দিচ্ছি, আপনি দেখেন কোনো ডিফারেন্স হয় কিনা। এক্সিকিউটিভ হেলথ চেক কিন্তু আপনি আপনার অবস্থান থেকেই প্রমোট করতে পারেন, এবং আপনি নিজেই করতে পারেন, যেটা আসলে পিরিয়ডিক হেলথ স্ক্রিন, যেটা বছরে আমরা এমনিতে আমাদের রোগীদের করা দরকার। স্ক্রিনিং নিয়ে খুব কুইকলি দু একটা কথা বলি। স্ক্রিনিংটা কি? স্ক্রিনিংটা হচ্ছে medical test used to check for disease and health condition before there are any sign or symptom. যেমন ধরেন ব্লাড প্রেশার, মানে হাইপারটেনশন বা ডায়াবেটিস, তার স্ক্রিন করা মানে কি? স্ক্রিন করা মানে হচ্ছে আমি ব্লাড প্রেশারটা চেক করা অথবা ব্লাড সুগারটা টেস্ট করা, যেহেতু রোগী এসিমটোমেটিক। এসিমটোমেটিক অবস্থায় কোন কন্ডিশনটাকে পিক করাটাই হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং এ দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে তাকে টেস্ট করতে হয়, আইদার ব্লাড প্রেশার চেক করতে হয়, অথবা মনে করেন আমরা লিভার ফাংশন দেখলাম, বা কি বলে ডায়াবেটিস দেখলাম, ওই ব্লাড সুগারটা চেক করতে হবে, তাহলে আমার কিছু টেস্ট রান করতে হবে, এবং তাকে কোশ্চেন আস্ক করতে হবে, তার ফ্যামিলি হিস্ট্রি অথবা তার সিমটম, ডায়াবেটিস হলে তার ঘন ঘন পেশাব হয় কিনা, তার পিপাসা পায় কিনা, এগুলো জিজ্ঞেস করতে হবে, করে আমরা স্ক্রিন করি। তবে যে কোনো ডিজিজ নিয়ে আমরা স্ক্রিন করি না, তার কিছু সেট ক্রাইটেরিয়া আছে, সেটা আমাদের ফলো করতে হবে। ওই যে প্রথমে আলোচনা করলাম যে ইট শুড বি এন ইম্পর্টেন্ট হেলথ প্রবলেম। এখন আমাদের দেশের প্রেক্ষিতে মোটর নিউরন ডিজিজ ইজ নট এন ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু একটা মানে হেলথের একটা সমস্যা কিন্তু। বা ধরেন মাল্টিপল স্ক্লেরোসিস, এটাও একটা হেলথের সমস্যা, অনেক পেশেন্টে কিন্তু এটাতে ভোগে। আমাকে ডিটারমিন করতে হবে কোনটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। should have a recognizable latent or early asymptomatic stage. যেমন ধরুন ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলির লেটেন্ট ফেজ থাকে, এটা মানে কমপ্লিকেশন ডেভেলপ করার আগে আমরা কিন্তু সিমটম জানি না, সেই জন্য এটাকে পিক করা খুব দরকার। ন্যাচারাল হিস্ট্রি শুড বি এডিকুয়েটলি আন্ডারস্টুড, মানে আমার জানতে হবে যে এটা ন্যাচারাল হিস্ট্রি কি, এটা কিভাবে ডেভেলপ করে, যেটা যেই রোগ সম্পর্কে আমরা জানি না বেশি, সেই রোগের স্ক্রিন করে আমরা কিন্তু পেশেন্টের কোনো উপকার করতে পারবো না, কারণ এটার আমরা কোনো সলিউশন দিতে পারবো না। তারপরে লং এন্ড ডিটেক্টেবল প্রি সিমটোমেটিক পিরিয়ডটা থাকতে হবে, যেটা ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে। The test should be simple, safe, precise and validated. এই টেস্টটা হবে ইনএক্সপেন্সিভ। যেমন ধরেন হাইপারটেনশনের টেস্ট করতে চাই, আসলে আমার জাস্ট ব্লাড প্রেশার মাপা ছাড়া আর কোনো খরচ নাই। বা ডায়াবেটিসের করলে ব্লাড সুগার মাপতে হবে। কিন্তু আপনি যদি মাল্টিপল স্ক্লেরোসিসের স্ক্রিন করতে যান, তাহলে আপনার কমিউনিটির সব রোগীকে ধরে ধরে ব্রেইনের এমআরআই করতে হবে, তাই না? তো এটা তো এক্সপেন্সিভ এবং এটা তো ফিজিবল না, সুতরাং আমরা ওই স্ক্রিনিং এ যাব না। এবং এটা অ্যাকসেপ্টেবল হতে হবে টার্গেট পপুলেশনের কাছে। এখন আপনি একটা রোগীকে প্রিক করে ব্লাড সুগার দেখবেন, সেটা সে একটু কষ্ট পেলেও মেনে নেবে, অথবা ব্লাড প্রেশার দেখবেন, অথবা আপনি ইউরিনে ডিপ স্টিক করবেন, হ্যাঁ, স্টিক দিয়ে ইউরিনটা দেখবেন প্রোটিন আছে কিনা, সুগার আছে কিনা, এটাতে কোনো অসুবিধা নেই।
কিন্তু আপনি যদি তাকে বলেন যে ভাই আপনাকে একটা এমআরআই করতে হবে ব্রেনের, আপনার মাল্টিপল স্ক্লেরোসিস আছে কিনা দেখার জন্য, স্ক্রিন করার জন্য, এটা কোনো রোগী রাজি হবে না। সুতরাং তার এটা অ্যাকসেপ্টেবল হতে হবে। দেয়ার শুড বি এন এফেক্টিভ ট্রিটমেন্ট। যেই রোগের ট্রিটমেন্ট নাই সেই রোগ স্ক্রিন করে আপনি করবেন কি? যে এই যে বললাম মোটর নিউরন ডিজিজের কথা, মাল্টিপল স্ক্লেরোসিসের কথা, এগুলো কিন্তু বিশেষ করে মোটর নিউরন ডিজিজের এফেক্টিভ ট্রিটমেন্ট নাই। সুতরাং এটা যত বড় হেলথ প্রবলেমে হোক না কেন, যত ডিভাস্টেটিং হোক না কেন, এটার জন্য স্ক্রিন করে লাভ নাই। হ্যাঁ, ডায়াগনোসড হলে তাকে রিহেবিলিটেট করার কিছু ব্যবস্থা আছে, তার লাইফটাকে ইজি করার জন্য, লেস কষ্টকর করার জন্য, সেটা আপনি করবেন। কিন্তু আপনি স্ক্রিনিং এ যাবেন না, কারণ এটা ট্রিটমেন্ট তো আপনি জানেন না। আর এটার আউটকামটা কি হতে হবে? যেটা হচ্ছে এমন জিনিসের জন্য স্ক্রিন করবেন যেটা স্ক্রিন করে আর্লি ট্রিটমেন্ট করলে তার মরবিডিটি এবং মর্টালিটি কমানো যায়। অ্যাগেইন, হাইপার টেনশন, ডায়াবেটিস, এগুলো স্ক্রিন করে, বা কোলেস্টেরল মানে করোনারি আর্টারি ডিজিজ, এগুলো স্ক্রিন করে মরবিডিটি মর্টালিটি কমানো যায়। কিন্তু মোটর নিউরন ডিজিজ বা মাল্টিপল স্ক্লেরোসিস স্ক্রিন করে, বা সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দি কর্ড, এটা স্ক্রিন করে আপনি কোনো মরবিডিটি মর্টালিটি কমাতে পারবেন না। সুতরাং ওইটা একটা ওয়েস্টেজ অফ টাইম এন্ড রিসোর্স। আর কস্টটাও, কেস ফাইন্ডিং এর যে কস্টটা থাকতে হবে রিজনেবল, মানে আপনার জন্য এবং আপনার রোগীর জন্য। আর এটার যেটা এভিডেন্স থাকতে হবে যে এই স্ক্রিনিং গুলো করলে তার আলটিমেট আউটকামটা ফেভারেবল হয়েছে, এরকম স্ক্রিন করে লাভ হয়। সোজা সহজ কথায় বলতে হবে যে স্ক্রিন করলে কি লাভ হয়, লাভটা পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে। এখন কি বিভিন্ন ধরনের স্ক্রিনিং আছে। একটা হচ্ছে কেস ফাইন্ডিং। কেস ফাইন্ডিং কি? আপনার কাছে পেশেন্ট আসলো, আপনি তার ব্লাড প্রেশারটা মেপে দেখলেন, তার সিস্টোলিক 160, ডায়াস্টোলিক 100, আপনি দুইবার দেখলেন, তাকে হাইপার টেনশন ডায়াগনোসিস করলেন, প্রেজেন্স অর অ্যাবসেন্স। এটা হচ্ছে কেস ফাইন্ডিং। এটা ইনফর্মাল, আপনার কনসালটেশনের সময় হবে। আরেকটা হচ্ছে পেরিয়ডিক হেলথ এক্সামিনেশন। এই যে বললাম বছরে একবার তাকে ডাকবেন, তার সবকিছু টেস্ট করবেন, তখন দেখা গেল যে তার ব্রেস্টে একটা লাম্প, অথবা তার ব্লাড সুগারটা হাই, অথবা পেপ স্মেয়ার করে দেখা গেল তার কার্সিনোমা অফ সার্ভিক্স। তাহলে এগুলি বছরে একবার টেস্ট করলে, বা যে ডিউরেশনে করতে চান করলে, এটা হচ্ছে পেরিয়ডিক হেলথ এক্সামিনেশনের মাধ্যমে। আর কিছু আছে মাস স্ক্রিনিং। যেমন ধরেন বস্তিতে টিবির স্ক্রিন করা হলো, হ্যাঁ, মান্টো টেস্ট করা হলো, অথবা সবাইকে অ্যাডাল্ট পপুলেশনকে চেস্ট এক্সরে করা হলো। এটা আপনি একজন প্র্যাকটিশনার হিসেবে করতে পারবেন না। এটা কোনো এনজিও অথবা গভর্নমেন্ট ইয়েতে লার্জ স্কেলে করতে হবে। এখন নর্মালি কি কি স্ক্রিনিং টেস্ট আমাদের জানা থাকা দরকার, এই স্লাইডটা একটু খেয়াল করেন, এটা আপনারা মাথায় রাখবেন। একটা হচ্ছে সিমটমের কোশ্চেনিয়ার, যে আপনার ঘন ঘন পেশাব হয় কিনা, অথবা আপনার পেশাবে কোনো প্রবলেম আছে কিনা, আপনার খুব বেশি পিপাসা পায় কিনা, এরকম কিছু কোশ্চেনিয়ার দিবেন। তার হাইট, ওয়েট, ওয়েস্ট সারকামফারেন্স, আপনি তো জানেন যে মেটাবলিক সিনড্রোমের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা তার স্ক্রিনিং এ দেখবেন। ভিজুয়াল ইকুইটি, এটার জন্য কিন্তু আই স্পেশালিস্টের কাছে যেতে হবে না, আপনি আপনার চেম্বারে কিন্তু একটা স্ন্যানেন্স চার্ট রেখে দিতে পারেন। তার নর্মাল একটা গ্রস ভিজুয়াল ইকুইটি, তার বছর টু বছর তার ভিশনে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, যদি হয় তখন আপনি তাকে অপথলমোলজিস্টের কাছে পাঠান। স্পাইরোমেট্রি, পিক ফ্লো, যদি আপনি জানেন কিভাবে করতে হয়, যদি আপনার চেম্বারে রাখে, এগুলি তো কোনো কস্ট নাই, খুবই সস্তা। বিশেষ করে পিক ফ্লো, বিশেষ করে অ্যাজমা পেশেন্টের, সিওপিডি পেশেন্টের মনিটরিং এর জন্য দরকার। বছরে একবার করলেন। ইসিজি, ব্লাড প্রেশার দেখা, সিবিসি, ইএসআর, আয়রন, থাইরয়েড, কিডনি ফাংশন, লিভার ফাংশন, সুগার, কোলেস্টেরল, এবং 50 ঊর্ধ্বদের পিএসএ। পিএসএটা করার সময় আবার বলে দিবেন, এটা কিন্তু পারফেক্ট টেস্ট না। 25% অফ দ্য পেশেন্টের পিএসএ যদি নর্মাল থাকে, তার হেলদি প্রোস্টেট থাকতে পারে। আরো 25% পেশেন্টের, তার যদি অ্যাবনর্মাল তার যদি নর্মাল প্রোস্টেট এনজাইম থাকে, তার ক্যান্সার থাকতে পারে। সুতরাং বলে দিয়ে বলবেন যে প্রতি বছর যদি টেস্ট করান, তাইলে এই চেঞ্জটা দেখে আমরা বুঝতে পারবো আপনার অসুবিধাটা কোথায়। শুধু একটা টেস্ট ইজ নট গুড এনাফ। তার ইউরিন ডিপস্টিক করতে পারেন, বলেছি যেসব পেশেন্ট এগ্রি করে তাদের ফিকাল অকাল ব্লাড করতে পারেন, 2 বছরে একবার করেন, তার তাহলে বাউল ক্যান্সার এটা স্ক্রিনিং হলো। আমাদের মা বোনদের ম্যামোগ্রাম করতে পারেন এভরি, বিশেষ করে যারা 40-50 ঊর্ধ্ব, এভরি 2 ইয়ার্স করুক ম্যামোগ্রাম। মিনি মেন্টাল হেলথ করেন, মেন্টাল হেলথ কোশ্চেন একটা করেন। এখন আমরা কোন ডিজিজের জন্য কত বছর পর পর স্ক্রিনিং করব? ওয়েট সাধারণত হেলদি অ্যাডাল্টদের বলি যে আমরা বছরে একবার অন্তত ওয়েটটা দেখি, যে কোনো ড্রামাটিক
চেঞ্জ হলো কিনা, বাড়লো কিনা, কমলো কিনা। কারণ হঠাৎ করে কারো যদি ওয়েট লুজ করতে থাকে বিনা কারণে, তাইলে কিন্তু আমাদের ম্যালিগন্যান্ট ডিজিজ সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু মানে ক্লু খুঁজতে হবে, লুক আউট করতে হবে। তার ডিপ্রেশন আছে কিনা সেটা স্ক্রিন করেন, তাকে কোশ্চেন করেন, আপনার ঘুম হয় কিনা, আপনার লাইফ নিয়ে আপনি হ্যাপি কিনা, আপনার ইন্টারেস্ট কমে যাচ্ছে কিনা, এই কোশ্চেনগুলি করেন যাতে আর্লি ইন্টারভেনশন করতে পারেন। এভরি ইয়ার একবার বিপি চেক করেন, এভরি 5 ইয়ার্স তার সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করেন, কোলেস্টেরল দেখেন এভরি 2 to 5 ইয়ার্স। অস্টিওপোরোসিসের কথা বিশেষ করে যারা 60-70 ঊর্ধ্ব বা আমাদের পোস্ট মেনোপজাল উইমেনদের অস্টিওপোরোসিস চেক করা, যারা এফোর্ড করতে পারে ডেক্সা স্ক্রিন করা, হ্যাঁ, বোন ডেন্সিটোমেট্রি করা। তারপরে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং যেটা বললাম, ম্যামোগ্রাম করেন। ডিমেনশিয়ার স্ক্রিন করতে পারেন আপনারা মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশনে। তারপরে ভিশন দেখতে পারেন প্রতি 2 বছরে একবার স্ন্যানেল চার্ট দিয়ে। আর প্রোস্টেট ক্যান্সারটা এগেইন এটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এক এক মানে অথর এক এক রকম মনে করে। তো যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে প্রোস্টেট ক্যান্সারের, তার বয়স যদি 50 হয়ে যায়, তার সিমটম থাকুক বা না থাকুক, তাকে স্ক্রিন করা দরকার, কারণ এটা ফ্যামিলিতে রান করে। হেলথ কেয়ার ইম্পেরিয়ালিজম এবং হেলথ ট্যুরিজম সম্পর্কে 2-1 মিনিট বলতে চাই। আপনারা তো সাম্রাজ্যবাদের কথা শুনেছেন। আমাদের ছাত্র জীবনে আমরা রুশ সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ এসব কথা বলে অনেক স্লোগান দিয়েছি, অনেক কিছু করেছি। কিন্তু এখন কিন্তু সাম্রাজ্যবাদ অন্যভাবে আসছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, আর একটা হচ্ছে স্বাস্থ্যসেবা সাম্রাজ্যবাদ। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদটা কি? আমাদের বাংলা ভাষাকে ইংরেজি ভাষা এবং হিন্দি কালচার গ্রাস করেছে। স্যাটেলাইট ইয়ের মাধ্যমে একটা পর্যায়ে আসছে আমাদের এলিট শিক্ষিত শ্রেণীর মধ্যে এখন বাংলা চর্চার চেয়ে হিন্দি এবং ইংরেজি চর্চা বেড়ে গেছে। এই ভাষা এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মাধ্যমে কিন্তু ব্যবসাটার ওরা বিকাশ ঘটছে। এখন কিন্তু এক দেশ আরেক দেশকে দখল করে ফেলে না, ইউক্রেন এবং প্যালেস্টাইনের কথা বাদ দিলে। এখন বাজার দখল করে, এবং বাজার দখল করার জন্য ভাষা এবং কালচারটা ইউজ করে। ঠিক তেমন ভাবে হেলথ কেয়ার ইম্পেরিয়ালিজমটা কি? আপনারা দেখবেন আমাদের বন্ধু রাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের শাখা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, অথবা আমরা আমাদের বন্ধু রাষ্ট্রে যাচ্ছি, আমাদের টাকা দিয়ে আসছি হেলথ কেয়ারে। শুধু হেলথ কেয়ার না, আমরা একটা হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যাব, ওইখানেকে কেন্দ্র করে কিন্তু হোটেল রেস্ট হাউস গড়ে উঠেছে। আমরা ওখানে মাসের পর মাস থাকছি, ওদের হোটেল ব্যবসাকে লাভবান করছি এবং তাদের স্বাস্থ্য সেবাকে লাভবান করছি আমাদের বিনিময়ে। আপনাদের আপনারা জানেন কিনা, 2018 সালে নেপালে 3 জন অস্ট্রেলিয়ান ডাক্তারকে প্রথমে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করার পরে তাদেরকে ডিপোর্ট করেছে। তার কারণ হচ্ছে ওই 3 জন ডাক্তার একটা মিশনারি হাসপাতালে কাজ করত। এটা কিন্তু ধর্মীয় কোনো ব্যাপার না, মিশনারি হাসপাতালে কাজ করতো। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে অস্ট্রেলিয়া যে কোনো পাশ্চাত্য দেশের মতোই মানে তাদের স্কিল সম্পর্কে কোনো কোশ্চেন নাই। দে আর ভেরি গুড ডক্টর, ভেরি কম্পিটেন্ট ডক্টর। এবং তারা আসলে টাকার জন্য কাজ করলে তো মানুষ অস্ট্রেলিয়াতে থাকবে, আমেরিকায় যাবে, ইংল্যান্ডে যাবে, নেপালে তো যাবে না। তারা কিন্তু আসলেই জনহিতকর কাজে মিশনারি হাসপাতালে কাজ করতে গিয়েছিল। কিন্তু তাদের অপরাধ ছিল, কেউ বলতে পারবেন তাদের কি অপরাধ থাকতে পারে? একটা ধারণা করেন ডক্টর দেবযানী, অথবা অন্য কেউ বলবেন ডক্টর? হ্যাঁ বলেন। কোনো কনসার্ন নেয় নাই দেশ থেকে, দেশের? হ্যাঁ, দেশের অথরিটি থেকে কনসেন্ট নেয় নাই সেটা বলছেন? হ্যাঁ, জি জি স্যার, হ্যাঁ, এরকম। আপনি ইউ আর ভেরি ক্লোজ টু কারেক্ট। তারা নেপাল মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নেয়। হুম। এখন আপনি যদি চিন্তা করেন, আপনি যত বড় বিজ্ঞানী হন না কেন, আপনি বিএমডিসির রেজিস্ট্রেশন ছাড়া আপনি কি বাংলাদেশে প্র্যাকটিস করতে অ্যালাউড? না না স্যার, তাই তো। এখন ইভেন আমি আমি ধরেন অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করি, আমি যদি বিএমডিসির রেজিস্ট্রেশন মেনটেন না করি, আমি কিন্তু বাংলাদেশের রোগী দেখতে অ্যালাউড না। আমি যেহেতু ঠিক। আমি পার্সোনালি বাংলাদেশে কিছু চ্যারিটির কাজ করি, আমি দেশে গেলে মাঝে মধ্যে রুগী টুগী দেখি, আমি সবসময় বিএমডিসির রেজিস্ট্রেশন মেনটেন করি উইথ গুড স্ট্যান্ডিং, এবং ইট ইজ ম্যান্ডেটরি। এখন এই যে এত এত ভালো ভালো অস্ট্রেলিয়ান ডক্টর, তাদেরকে অ্যারেস্ট করে ডিপোর্ট করলো। এখন আমাদের দেশে যে আমাদের ফ্রেন্ডলি অ্যান্ড নট সো ফ্রেন্ডলি বিভিন্ন কান্ট্রি থেকে ডাক্তাররা আসেন, ডাক্তার সাহেবরা আসেন, বড় বড় হাসপাতালে চিকিৎসা সেবা দেন, আমরা কি জানি ওনাদের রেজিস্ট্রেশন আছে কিনা? না এবং স্যার।
হ্যাঁ, আমরা জানি না, হয়তো থাকতেও পারে, আবার নাও তো থাকতে পারে, তাই না? আমরা কেউ কিন্তু চেক করি না, কেউ কিন্তু জিজ্ঞেস করি না। এই হুম। যে একটা ব্যাপার। তারপরে বিভিন্ন হাসপাতালের ব্রাঞ্চ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন শহরে, সেখানে ওনারা আসেন, ট্রিটমেন্ট দিয়ে যান। আমাকে একটা সিম্পল জিনিস বলেন যে তার নিজের দেশে একজন, অস্ট্রেলিয়াতে একজন খুবই বিজি প্র্যাকটিশনার, খুবই আহ, আহ, তার জমজমাট প্র্যাকটিস, খুবই ভালো ডাক্তার। উনি কি বাংলাদেশে, হ্যাঁ বেড়াতে গেলে দু একটা রুগী দেখলে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু উনি কি বাংলাদেশে বসে বসে রুগী দেখবেন? কেন দেখবেন? না। তার তো এখানে প্রচুর ইনকামের, উনি যদি এত ভালো ডাক্তারই হন। এই কোশ্চেন গুলি কিন্তু আমরা করি না। এই কোশ্চেন গুলি আমাদের মাথায় রাখতে হবে, এবং এইটা করতে গেলে আমাদেরকে নিজেদেরকে আপস্কিলিং করতে হবে। আমি যদি মনে করি যে আমি ভালো ডাক্তার, আমি তো বিকল্প, তাহলে আমি কেন আমার রোগীকে কনভিন্স করছি না যে আসেন, আপনি আমার কাছে আসেন, আমি তো এই কাজটা করতে পারি। আমি একটা মফস্বল শহরের কথা বলি, যে সেখানে কিছুদিন আগে আমাকে যোগাযোগ করা হলো, যে ওখানে আহ, মফস্বল মানে কি পুরোনো বড় ডিস্ট্রিক্ট আর কি, যে ওখানে একটা হেলথ টক দেবে, ইন্ডিয়া থেকে একজন কার্ডিওলজিস্ট আসছে। হ্যাঁ, তো যে অর্গানাইজার আমার সাথে পার্সোনালি যোগাযোগ, আমার বন্ধু মানুষ, আমার ফেসবুক ফ্রেন্ড এবং পার্সোনাল বন্ধু। তো আমি তাকে বললাম যে শুন, এই যে ভদ্রলোক আসছেন হেলথ টক দিবেন, তোদের পরিচিত বা আমাদের পরিচিত কোনো কার্ডিওলজিস্ট কি আমাদের শহরে নেই? বলে যে আসছে, ওরা তো কেউ সময় দেয় না, এই ভদ্রলোক এসে তার করোনারি কেয়ার সম্বন্ধে বলবে। আমি বললাম যে দেখ, যাওয়ার সময় কিন্তু একটা কার্ড দিয়ে যাবে রোগীদেরকে, যে যারা ওখানে শুনতে আসবে তারা যাতে ইয়ে করে। এবং এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেন। এখন আপনি যদি ইথিক্স এর কথা বলেন, আমরা এতক্ষণ বললাম যে আপনি হেলথ টক দিবেন, হেলথ নিয়ে লিখবেন, কিন্তু আপনার সিরিয়ালের নাম্বার বা এগুলি দিবেন না, কারণ ইট ইজ আনইথিক্যাল। ওই ভদ্রলোকেরা কিন্তু আনইথিক্যাল কাজ করছে, আমরা কিন্তু কিছু মনে করছি না। কিন্তু আমাদের ডাক্তাররা কিছু করলেই আমরা ডাক্তাররা টাকার কমে, ডাক্তাররা এই সেই বিভিন্ন কথা আসছে। কেন আসছে? এই যে আমাদের যে শ্রদ্ধাবোধ এবং সম্মানের যে গ্যাপটা, এই গ্যাপটা আমাদের পূরণ করতে হবে, এবং আমাদের এই কথাগুলি বলতে হবে যে আমাদের দেশে বাইপাস হয়, আমাদের দেশে, হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু যে মিসম্যানেজমেন্ট হয় না, এটা 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 না হয়, সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে হয়, সেটা কিন্তু আমেরিকাতে হয় খুব কম, সেটা কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলিতে হয় খুব যে কম তাও কিন্তু না। সুতরাং এই জিনিসগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে, এবং একটা স্পেশালিস্ট যিনি প্র্যাকটিস করতে আসছেন, উনি 7 দিন প্র্যাকটিস করে চলে যাবেন, রোগীর প্রতি তার দায়বদ্ধতা কি? আপনি জামালপুরে আছেন, আপনি বরগুনাতে আছেন, আপনি লক্ষ্মীপুরে আছেন, আপনি ওই জায়গায় প্র্যাকটিস করবেন, রোগের প্রতি কিন্তু আপনার দায়বদ্ধতা বেশি। আপনি ওই মাটির সন্তান, আপনি ওখানে আছেন, আপনার সাথে তাদের প্রতিদিন দেখা হবে। আর একজন 7 দিন এসে একটা প্রেসক্রিপশন লিখে চলে যাবে, আপনি তার সাথে অন্য এক শহরে যেয়ে দেখা করবেন, রোগীর সাথে তার, ইট ইজ কমপ্লিটলি এগেইনস্ট দ্য টিচিং অফ ফ্যামিলি মেডিসিন। এই জিনিসগুলো এস্টাবলিশ করতে হলে আমাদেরকে নিজেকে ডেভেলপ করতে হবে। এই যে পিরিয়ডিক হেলথ চেক, এগুলি আমাদের 80% কেস কিন্তু আপনারা আপনাদের মতো করে সলভ করতে পারেন। আমাদের দেশের লোকেরা থাইল্যান্ড চলে যায়, ইন্ডিয়া চলে যায় দাঁতের চেক আপ করতে। আরে ভাই, চেক আপ তো আমার ঢাকা শহরে ডেন্টিস্টরা করতে পারে। আপনার ব্লাড প্রেশার, তারপর ডায়াবেটিস, এগুলি চেক তো আপনার আপনার শহরে আপনার চন্দনা এসে করতে পারে। আপনি ওইটা ওইটা করেন না, হলে সেকেন্ড স্টেজে আপনি বড় শহরে যান। এই জিনিসগুলো বোঝাতে হবে, তাতে আমাদের দেশের টাকা আমাদের কাছে থেকে যাবে। শেষের দিকে চলে এসছে। এখন আমি যদি নামাজ না পড়ি, আমি যদি আপনাকে বলি যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা একটা হিপোক্রিটিক্যাল ব্যাপার হবে না? এবং হাস্যকর ব্যাপার হবে না? ঠিক তেমন ভাবে আমরা ডাক্তাররা উই শুড প্র্যাকটিস হোয়াট উই প্রিচ। আমরা লোকদের এক্সারসাইজ করতে বললে আমাদের নিজেদের এক্সারসাইজ করতে হবে, আমাদের নিজেদের স্বাস্থ্যের লুক আফটার করতে হবে। এখন মনে করেন আপনার রোগীরা যদি দেখে আপনার এলাকায় আপনি ভোরবেলা উঠে ফজর নামাজের পরে দৌড়াচ্ছেন, তাইলে কিন্তু আপনার প্রতি তাদের একটা শ্রদ্ধা বোঝে, ডাক্তার সাহেব যেটা বলে সেটা নিজে করে। এবং ডাক্তারের ভালো কাজগুলো কিন্তু মানুষ ফলো করে। আপনি একটা এক্সাম্পল সেট করলেন, আপনি নিজে, আপনারা দেখেছেন এই যে করোনার সময় এবং করোনার পরে কত কত ইয়াং ডাক্তার মারা গেছে। আপনার বন্ধুরা, আমার বন্ধুরা তো বটেই, আপনাদের বন্ধুরাও খোঁজ নিয়ে বা বন্ধুর বন্ধুরা মারা গেছে ইয়াং, 40 বছর 35 বছর, সাডেন হার্ট অ্যাটাক। খবর নিয়ে দেখেন, তারা গত 10 বছরেও কেউ কোনোদিন নিজের ব্লাড প্রেশার চেক করে নাই, বা সুগার চেক করে নাই, কোলেস্টেরল চেক করে নাই, অথচ শত শত রোগীর সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল চেক করেছে। হুম
আমরা নিজেরা রাত্র 2টার সময় ঘুমাতে যাই, আর পেশেন্টকে বলে যাবে তাড়াতাড়ি ঘুমাবেন, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ, এগুলো বলি, কিন্তু আমরা নিজেরা কিন্তু করি না। হ্যাঁ, আমাদের আমাদের বাসায় যাওয়ার আগে আমাদের সন্তানরা ঘুমিয়ে পড়ে, আমাদের স্ত্রী ঘুমিয়ে পড়ে, তাই না? কারণ হচ্ছে, তাইলে আমাদের বন্ডেজ কোথায়, রিলেশনশিপ কোথায়, আমাদের নিজেদের ওয়েলবিং কোথায়? আমি আমি যদি নিজে ওয়েলবিং না থাকে, আমার মেজাজ সবসময় খারাপ থাকবে। আমি রোগীর সাথে ভালো ব্যবহার কিভাবে করব? আমি কনসালটেশনের সময় যদি সিগারেট খেতে থাকে, রোগীকে বলে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইট উইল বি এ টোটাল, কি বল, হিপোক্রিটিক্যাল এবং টোটালি হাস্যকর। সুতরাং আমাদের নিজেদের স্বাস্থ্যের কথা করে আমাদের একটা এক্সাম্পল সেট করতে হবে। আমাদের স্লিপিং হ্যাবিট, আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আমাদের সেক্সুয়ালিটি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ব্যায়াম, আমাদের লাইফস্টাইল আগে মেনটেন করতে হবে। মেনটেন করে লোকদেরকে যেগুলি ডেমনস্ট্রেট করা যায় সেগুলি ডেমনস্ট্রেট করতে হবে। আমি সিগারেট খাই না, আমি সকালে দৌড়াই, আমি আমার ছেলের সাথে খেলি, এই জিনিসগুলো যদি এস্টাবলিশ করতে পারেন, ইউ উইল বি এ রোল মডেল ইন ইউর কমিউনিটি। এবং আপনি যদি রোল মডেল হন, আপনাকে সবাই ফলো করবে। এই যে কাজগুলি বললাম, এগুলো কিন্তু খুব কঠিন কিছু না, ইউ ক্যান ডু দ্যাট। আপনারা নিজেরাই পারবেন, করে আপনার একটা এক্সাম্পল সেট করলে তখন আপনাকে ফলো করবে লোকেরা। আরেকটা কথা, সবার কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, আপনারা কিন্তু নিজেরা নিজেদের ব্লাড টেস্ট গুলি করাবেন, এবং সম্ভব হলে নিজেরা একজন জিপির কাছে যাবেন, মানে নিজেদের একজন ডাক্তার থাকতে হবে। নিজেরা নিজের প্রেসক্রিপশন করা ঠিক না, বুঝলাম আমাদের মেডিকেল নলেজ আছে, তারপরেও আমরা কিন্তু অবজেক্টিভ হতে পারি না, নিজের ট্রিটমেন্টের বেলায় সাবজেক্টিভ হয়ে যায়। সুতরাং আপনার ট্রিটমেন্টের ভারটা আপনার একজন বন্ধুর হাতে ছেড়ে দেন, বা পরিচিত কারো হাতে ছেড়ে দেন। আর নিজের ইমিউনাইজেশনের কথা মনে রাখবেন, আমরা কিন্তু একটা হাই রিস্ক প্রফেশনাল আছি। আমার চেম্বারে এসে লোকেরা হাঁচি দিচ্ছে, কাশছে, থুতু ফেলছে, তাই না? তাহলে আমি তো রেসপিরেটরি ইলনেসে ভালনারেবল। তাহলে আমার ইনফ্লুয়েঞ্জা ইনজেকশন দেওয়া আছে কিনা, আমার নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া আছে কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমি যদি হেলদি না থাকি, আমি তো ইনকামও করতে পারবো না, কারো সেবাও দিতে পারবো না। স্পেশালি হেপাটাইটিস বি, নিডল প্রিক ইঞ্জুরি, হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি তো কোনো ভ্যাকসিন নাই, হেপাটাইটিস বির ভ্যাকসিনটা নিয়ে নেন যারা নেন না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই যে এতক্ষণ আলোচনা করলাম, এর মধ্যে কি এমন কিছু আছে যেটা আপনারা আগে শুনেননি বা জানতেন না? জি স্যার, অনেক কিছু আছে। ও তাই, আচ্ছা, গুড, থ্যাংক ইউ। অধিকাংশ জিনিস কিন্তু আপনারা যদি চিন্তা করেন, যে জিনিসগুলি অপরিচিত, খুব বেশি যে অপরিচিত তা না, কিন্তু জিনিসটা আমার মাথায় নিয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে প্র্যাকটিস করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা যদি ভাবেন, এই যে মডিউল 1-এ আমরা যা যা আলোচনা করবো, তার অধিকাংশ জিনিস আপনারা জানেন বা শুনেছেন কোথাও, কিন্তু নতুন, আমাদের দায়িত্বটা হচ্ছে নতুন চিন্তার উদ্রেক করা। এই যে কথাগুলো বললাম, এবং আপনারা যদি, বিলিভ মি, আপনারা যদি এগুলো প্র্যাকটিস কিছুটা 50% যদি করেন, আপনি যদি একটা ফেসবুক পেজ খুলেন, আপনি যদি আপনার প্র্যাকটিসে প্রচার করেন, আপনি যদি আপনার লোকাল মিডিয়াতে লিখেন, আপনি যদি আপনার পেশেন্টকে সময় দিয়ে তাদের কথাগুলি শুনেন, তাদের স্ক্রিনিং এর কথা বলেন, পিরিয়ডিক হেলথ এক্সামিনেশনের কথা বলেন, রিকলের কথা বলেন, আপনি যদি তাকে সময় দেন, আগামী 6 মাসে আপনার প্র্যাকটিস যদি ইমপ্রুভ না করে, আপনি কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি আমি প্রিটি শিওর যে আপনার প্র্যাকটিস ইমপ্রুভ করতে বাধ্য, কারণ ইট ইজ প্রুভেন। আপনি আপনার আগের ব্যাচের এদেরকে জিজ্ঞেস করেন, তারা যারা ক্লাস করে গেছে, তারা এই যে প্রিন্সিপাল গুলি ফলো করে কি কি ইমপ্রুভ করেছে, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন। কারো যদি কিছু কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। আমরা প্রায় শেষে চলে এসেছি, আর 5 মিনিটে আমরা একটু আলোচনা করি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ডক্টর আনোয়ার বলেন। ফারুক স্যার। জি, আমি স্যার আপনার, আমি মানে জাস্ট একটু কথা বলি, যে কথাটা শেষে বললেন বা মাঝখানে বলেছিলেন যে নিজের হ্যাঁ, প্র্যাকটিস চেম্বারে জি, এমন কিছু থাকে যে নিজের লোকাল নিউজ পেপারে লেখা বা জি, একটা প্রমোশন কোনো কিছু লিফলেট তৈরি করতে, এইটা, এই কনসেপ্টটা একটা খুব সুন্দর কনসেপ্ট। এইটা আসলে আমরা কখনো কেউ চিন্তাই করিনি, বা জি, হয়তো কেউ যদি ভাবি, এইটার প্র্যাকটিসটা খুবই কম। তো জি, এইটা একটা আমার নতুন জিনিস থেকে, যে এইটা একটা মনে হয় কার্যকর একটা ব্যবস্থা, যেটা হয়তো জি, আমি আমার লক্ষ্যটিকে জি, সর্বপরিসরে স্টার্ট করি। তো জি। এই ইনফরমেশনের জন্য স্যার মানে স্যার আপনাকে ধন্যবাদ। না, না, থ্যাংক ইউ। এবং ওই যে বললাম যে আপনাদের আগের ব্যাচে একজনকে আমি জানি, উনি লেখালেখি শুরু করেছেন এবং আমাকে ফিডব্যাক দিয়েছেন যে হি ইজ গেটিং ভেরি গুড রেসপন্স।
এবং এই যে লোকাল নিউজ পেপারে লিখছেন এবং লোকেরা ফিডব্যাক দিচ্ছে, এটা আবার ফেসবুকে শেয়ার করছেন, ওই আর্টিকেলের ইয়েটা আপনার কি বলে লিঙ্কটা ফেসবুকে শেয়ার করছে। যা এখন তো প্রিন্ট মিডিয়া সবার হাতে হাতে যায় না, ওই যখন এতে সোশ্যাল মিডিয়া তখন অনেকেই জানছে, তার ফ্যান ফলোয়ারও বাড়ছে। এটা কিন্তু কোনো পয়সা খরচ হয় না। আপনারা হয়তো একটা একটা ডিজিজ সম্বন্ধে বাংলায় লিখতে কতক্ষণ আপনার নিলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় যাবে মাসে, বাট ইউ ক্যান গেইন এ লট অফ থিংস আর কি। অনেক চেঞ্জ হবে, রোগীদেরও উপকার হবে, আপনারও উপকার। থ্যাংক ইউ সেজন্য। আর কেউ কিছু বলবেন? ডক্টর শাকুলুর বলবেন কিছু? আচ্ছা, অনেকে বোধহয় ট্রাভেল করছেন। আমার মনে হয় আমরা এখনই যে সবকিছু বলতে হবে তা না। কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমাকে ইমেল করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমি পার্সোনালি যোগাযোগ করব কেউ যদি কিছু না বুঝে থাকেন, অথবা আপনাদের প্র্যাকটিস ডেভেলপমেন্টে কোনো পরামর্শ দিয়ে যদি আমরা হেল্প করতে পারি, উই আর অলওয়েজ অ্যাভেলেবল। হ্যাঁ, তো স্যার, জি স্লাইড বলেন। গুলা পিডিএফ করে দিলে ভালো হতো। হ্যাঁ, পিডিএফ তো দিব। আপনার গত লেকচার গুলি পান নাই, পেয়েছেন তো না? হ্যাঁ, পেজ। এটাও পেয়ে যাবেন, এটাও পেয়ে যাবেন, আজকালের মধ্যে পেয়ে যাবেন। আমি পাঠিয়ে দেবো, ওরা আপনাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আর যদি স্যার না পান, এইগুলো কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাচ্ছে পিডিএফটা? আমি তো দেখিনি। না না না, মেইলে আপনার ইমেল মেইলে চেক করেছেন? মেইলে আসতেছে, হ্যাঁ হ্যাঁ, মেইলে মেইলে। আসছে। আর ও, ও আমি তো আপনার সব পাইনি। আচ্ছা, আমি দেখতে হবে। আচ্ছা, যদি না পান আমাকে পার্সোনালি জানিয়ে দেন, আমি আবার আলাদা করে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে না হলেও কাল পরশু পেয়ে যাবেন। হ্যাঁ, আমি আজকেই পাঠিয়ে দেবো, আজকে শুক্রবার স্যার, তো। এই ক্লাসের বাইরে একটা কথা ছিল, ওই শিওর। অটো ইমিউন ডিজিজ নিয়ে। স্যার, হ্যাঁ অটো বলেন। ইমিউন ডিজিজটা কি এটা বংশগতই হতে পারে না এমনিতেও হতে পারে? এমনিতেও হতে পারে। এমনি কিছু কিছু জিনিসের ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকে, কিন্তু এটা এমনিতেও হতে পারে। এমনিতে হতে স্যার, পারে কি এটা আসলে। জি বলেন। এটা কত এজে হতে পারে, এরকম কোনো না, কিছু দ্যার আছে ইজ নো কি? টাইম লিমিট। না না, কোনো স্যার, যেমন টাইম স্যার লিমিট। আমার আমার এজ ছিল B27 পজিটিভ, কিন্তু আমার বংশে এরকম কারণ নেই এটা। হুম হুম হুম। কত এটা 2 বছর আগে এটা ডায়াগনোসিস হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে মনে করেন আমার দাদার বা তার বাবার কি ডিজিজ ছিল আমরা কি জানি? জি স্যার, কারণ এটা হুম, বলেন। আমাদের বংশগত স্যার ডায়াবেটিস আছে, আর হচ্ছে হাইপার টেনশন। হ্যাঁ অনেকে হার্ট ফেলিওরে মারা গেছে। ইভেন জি প্রত্যেক জনেরই ডায়াবেটিস আছে। হ্যাঁ, এখন এটাও তো জানেন নিশ্চয়ই যে ডায়াবেটিসকেও ইদানিং অটো ইমিউন ডিজিজের সাথে লিঙ্ক করা হচ্ছে। হুম। এবং এবং ওই যেটা বললাম যে আমরা যে বংশ কথা বলি, আমরা হয়তো বাবা পর্যন্ত দেখি, তাই না? বা বড়জোর দাদা পর্যন্ত দেখি। তার আগে যারা ছিলেন তাদের কি অবস্থা ছিল আমরা তো জানি না, তারা তো ডাক্তারের কাছে যেতেন না, ডাক্তারও ছিল না, না তো, তাই না? সুতরাং সবকিছুকে ওইভাবে ক্লাসিফাই করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তবে এটার কোনো কাট অফ এজ নাই, যে কোনো সময় ডেভেলপ করতে পারে আর কি। আর সবকিছুই যে বংশগত হবে এমন কোনো কথা নেই। ফ্যামিলির প্রিডিসপোজিশন আছে, বাট নট অলওয়েজ। স্যার, অটোইমিউন ডিজ ফ্যামিলি জেনেটিক্যাল বা না হলে অন্য কি হতে পারে? এনভায়রনমেন্টাল কোনটা? অটোইমিউনটা? হ্যাঁ হ্যাঁ, অটোইমিউন এনভায়রনমেন্ট। ডিজিজ। হ্যাঁ, এনভায়রনমেন্ট তো অবশ্যই হতে পারে, এনভায়রনমেন্ট তো অবশ্যই হতে পারে। ডায়াবেটিস তো ধরেন মাল্টি ফ্যাক্টোরিয়াল, তাই না? এনভায়রনমেন্ট প্লেজ এ পার্ট। বংশগত তো হতেই পারে। সো এগুলি আসলে অধিকাংশ এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজ গুলি অধিকাংশই মাল্টি ফ্যাক্টোরিয়াল। একটা পার্টিকুলার ফ্যাক্টরকে আপনি ইয়ে করতে পারবেন না, মানে মানে পিন পয়েন্ট করতে পারবেন না। ইট ইজ ইউজুয়ালি মাল্টি ফ্যাক্টোরিয়াল। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। আমার খুব ভালো লাগছে যে থ্যাংক আপনারা অনেক কথা বলছেন। ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ আমি যদি একতরফা কথা বলে যাই, আপনারা ইন্টারেক্ট না করেন, এটা শিক্ষার জন্য ভালো ইয়ে না। আর আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। আপনারা যেমন ধরেন আমি অনেক কিছু বললাম, আপনাদের হয়তো মনে হতে পারে যে আপনি এই কথা বললেন, এটা আমার প্র্যাকটিসের জন্য প্র্যাকটিকেবল না, এটাকে কি আমি একটু মডিফাই করতে পারি? ফাইন, তাহলে আমরা আলোচনা করব। আজকে না করি, আমরা আরেকদিন করব যে এটাকে কিভাবে মডিফাই করা যাবে, অথবা এখনো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আদারওয়াইজ আমরা আলোচনা করবো বা ইমেইলে কমিউনিকেট করব। প্রত্যেকের সিচুয়েশন তো আলাদা, প্রত্যেকের প্র্যাকটিসটা আলাদা, সেইভাবে আমাদের সাজাতে হবে। ঠিক আছে? তাইলে আপনাদের সাথে বিকেল 3টায় দেখা হবে, ওই ক্লাসটাও আমি নেব।
আশা করি আপনারা অ্যাটেন্ড করবেন। আর ওইটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির উপরে, যে ইন জেনারেল একটা কি ফর্মুলা আমরা দাঁড় করাতে পারি ফ্যামিলি মেডিসিনে পেশেন্ট ডায়াগনোসিস করার এবং ম্যানেজমেন্ট করার। ঠিক আছে? স্যার জি। অনেক সময় যদি সমস্যা থাকে, ক্লাস ধরেন একটু মানে কিছু কাজ পড়ে গেছে, যদি সেক্ষেত্রে রেকর্ডেড ক্লাসটা তো এখনো পাওয়া যাচ্ছে না, বলছে কি দিবে এরকম বলছে আর কি। এটা এটা আমি চেষ্টা করছি, এটা ওদের ওই যে নতুন ওয়েবসাইটে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা। আমি আশা করছি নেক্সট ফিউ ডেজে আমি আবারও কথা বলবো ওদের সাথে, নেক্সট ফিউ ডেজে পেয়ে যাবেন অবশ্যই। আমাদের তো রেকর্ডেড থাকলে আপনারা নিজের খুশি মতো যে কোনো সময় দেখতে পারবেন। ওইটা স্যার, এটা আপনারা পাবেন। হুম। স্যার অ্যাসাইনমেন্টের যে ক্লাসটা নাকি যে শনিবারে দেওয়া হয়েছে, ওই শনিবারটা তো শনিবার না তো, ওখানে কি? শনিবার না। শনিবার কোনো ক্লাস হয় না আসলে, ওন চেম্বার লিখেছে, টাইমটা হ্যাঁ, দিয়েছে ওখানে ও তো আচ্ছা। ক্লাস। ওইটাই এক্সপ্লেইন করে দিব আপনাদেরকে। অ্যাসাইনমেন্টের যে হ্যাঁ, ক্লাসটা হ্যাঁ। নিব না আমি তা ওই 17। কেন, হুম। মানে আমি বুঝতে পারিনি তো, কারণ শনিবারটা তো স্যার বিজি থাকতে হয়, অফিসে থাকতে হয়, তো এই জন্য। না না না, শনিবার আপনারা অফিসে থাকেন, শনিবারে এক্স্যাক্টলি আপনারা আপনাদের মতো কাজ করেন। ওই কাজটাকে কিভাবে আপনাদের কাজে লাগাবেন সেটাই আমি অ্যাসাইনমেন্টে বলে দিই। জি স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। আপনাদের এটার জন্য আলাদা কোনো টাইম বের করার দরকার নাই, ওইটা আপনাদের কাজের মধ্যে থেকে ওই জিনিসটাকে আপনারা কিভাবে এটার মধ্যে দেখাবেন এবং কাজে লাগাবেন সেটাই বলে দিব। এই এই জি স্যার, আশুরার স্যার। মধ্যে 17 তারিখ যে ক্লাস নিব, মনে এখন হয় বুঝতে 17 পারছি স্যার। 17 তারিখ 9:30। জি। জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তাহলে। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। বিকেল 3টায় দেখা হবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, আবার দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। খুদা হাফেজ।